অনেকদিন পরে এই শোটা আবার শুরু করতে আসলাম। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে পর্যন্ত এই চ্যানেলে শো করেছি আগে, মাঝখানে করিনি ব্যক্তিগত অসুবিধার কারণে, অসুস্থতার জন্য। এখন আবার শুরু করলাম আজকে থেকে। ইতিমধ্যে ইরানের যুদ্ধটা চরম একটা জায়গায় গেছে। ইরান মানে ইরান বনাম মূলত আমেরিকান যুদ্ধ, আর আমেরিকান বগলে আছে ইসরায়েল। ফলে এই কারণে কথাটা এভাবে লিখেছি, ইরান বনাম আমেরিকার যুদ্ধ, ব্র্যাকেটে বগলে ইসরায়েল। এর বড় গ্লোবাল দিকটা কি? গ্লোবাল দিকটা কি বলতে বুঝাতে চাইলাম, এটা তো দেখে মনে হচ্ছে এটা লোকাল যুদ্ধ ইরানের সাথে। তাও অনেকটা আমেরিকানরা, ট্রাম্পের আমেরিকা সবসময় খুব যে করছে এমন না, দেখে মনে হচ্ছে আচ্ছা সে ইসরায়েলই করতেছে, ওগুলো একটু সাথে আছে, বলে এটা খুবই একটা লোকাল যুদ্ধ, এরকম একটা ধারণা হয়েছে। এই জন্য বলছি লোকাল না, এই লোকালের পিছনে বড় গ্লোবাল দিকটা আছে। সেই বড় দিকটা কি আসলে, দিকগুলা কি কি, সেটা না বুঝলে এই যুদ্ধের গ্লোবাল দিকটা বোঝা যাবে না। আর না বুঝলে আগামী দিনে দুনিয়াতে কি মেজর চেঞ্জ আসছে একেবারে আসন্ন, এটা আসন্ন মানে এটা হবেই। আমি আবার বলছি আসন্ন বলতে আমি বুঝিয়েছি এটা হবেই। এই যুদ্ধ শেষে নয়া একটা দুনিয়া আসতেছে। নয়া অনেক বড় কথা বলে ফেলেছি। নয়া বলতে কোন ধরনের নয়া? যেমন 1945 সালে একটা নয়া দুনিয়া হয়েছিল। 45 সাল বলতে 45 সালের সিগনিফিকেন্স আমি প্রায়ই যেটা আপনাদেরকে বলে থাকি, 45 সালের যুদ্ধ মানে 45 হলো সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হওয়ার বছর হলো 45। 39 সালে শুরু হয়েছিল, এটা 45 সাল পর্যন্ত চলছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর এই যুদ্ধ শেষেই আমেরিকা হয়ে যায় গ্লোবাল লিডার। সো ইজ এ হিউজ পরিবর্তন। এই পরিবর্তনটা যতটা না বিশ্বযুদ্ধের কারণে, তার থেকে বেশি আমেরিকান নেতৃত্বে একটা গ্লোবাল দুনিয়া তৈরি হয়েছে। এটাও আবার এটা শুরু হয়েছিল 45 আগস্টের পর থেকে, আগস্টের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমেরিকান নেতৃত্বে একটা নতুন দুনিয়া গড়ে উঠে। কেমন এটা? এর কোনো তুলনীয় ঘটনা এর আগেকার ছিল না, ফলে তুলনীয় ভাবে বলা যাবে না। ঠিক যেমন ব্রিটিশরা বহু দেশকে কলোনি করেছে, ব্রিটিশদের কলোনির সংখ্যা বলতে 139 হবে আর কি টোটাল দেশের মধ্যে। তুলনায় নেক্সট যে বড় কলোনির মাস্টার ছিল ফরাসিরা, তাদের এরকম 58 হবে আর কি, এতগুলো দেশ। আর বাকি 4-5টা ছিল আসলে ইয়েরা, আপনার পর্তুগিজ বা ইয়েরা, স্প্যানিশরা। এই ছিল মোটামুটি দুনিয়া ভাগ করে নেওয়া সবাই মিলে, কলোনিল দুনিয়া। সো কলোনির দুনিয়া ছিল এই 45 সালের আগে পর্যন্ত। কিন্তু তবুও গ্লোবাল শব্দটা কোথাও ছিল না। কারণ কলোনিটা ছিল দখলদারদের, যে যেটা শক্তিশালী সে সেই শুরু করছে। এটা সবচেয়ে বড় কলোনি মাস্টারকে এরকম বলা যেত। কিন্তু দুনিয়াটার সমস্ত কর্তৃত্ব ব্রিটিশদের কাছে, এরকমটা না। কেন না? এর মূল কারণ আবার এটা না যে ব্রিটিশরা সবচেয়ে বড় কলোনি মাস্টার ছিল কি ছিল না, ওটা না, ওটা আবার আরেক দিক থেকে বলা, কে বড় কলোনি মাস্টার ওরকম অর্থ আবার। কিন্তু আসলে এটা বলতে চাচ্ছি না কেন, গ্লোবাল শব্দটা ছিল না তখন কেন? কারণ হলো গ্লোবাল শব্দটা তখনই আবিষ্কার হয়েছে, তখনই ব্যবহার শুরু হয়েছে যখন গ্লোব জুড়ে, দুনিয়া জুড়ে যে কোনো দেশের সাথে যে কোনো দেশের পণ্য বিনিময় একটা সম্পর্ক হয়েছে। দ্যাট ইজ আ ক্রুশিয়াল পয়েন্ট। পণ্য বিনিময়, ব্যবসা, লেনদেন, যে ভাষাতেই বলেন না কেন আপনি। আপনি বাংলাদেশ থেকে এখন গার্মেন্টস পাঠাচ্ছেন, এটা ওই ল্যাটিন আমেরিকার কোন দেশে যাচ্ছে আমি জানি না, বাংলাদেশের যে তৈরি করছে সেও জানে না। এটা ভোক্তা কি, এই শার্টটা পরবে কে, জানি না আমরা। সো এটা দিয়ে ইমাজিন করেন যে দুনিয়াতে এখন কে বানাচ্ছে আর কে পড়তেছে, কে উৎপাদন করছে আর কে ভোগ করতেছে, এটা দুনিয়া জুড়ে হয়ে গেছে। এই জিনিসটা 45-এর আগে ছিল না। উল্টা করে বললে একবারে এক কথায় বলে দিই, যেটা মনে রাখলে বাকি সব মনে থাকবে। কলোনি শাসনে, কলোনি দখলের যে শাসন ছিল কবে থেকে কবে সেটাও বলে দিই। কলোনি শাসন শুরু হয়েছিল 1607 থেকে। কলোনি দখলটা, কলোনি বলে যেগুলোকে, 1607 থেকে শুরু করে এটাই 1945 সাল পর্যন্ত চলেছিল। সো কলোনি আমল বলতে এটা বুঝতে হবে।
হিউজ, প্রায় 300-350 বছর। এই 300-350 বছর ধরে যে কলোনি ছিল, সেই সময় গ্লোবাল শব্দটা প্রয়োগ করা হতো না। কারণ গ্লোবালি ক্যাপিটালিজম বলতে কিছু ছিল না। গ্লোবালি এক্সচেঞ্জ, পণ্য বিনিময়, ব্যবসা, আমদানি রপ্তানি এরকম ধারণাটাই ছিল না। সো কলোনি শাসনের সবচেয়ে বড় অযোগ্যতা হলো, এত বড় কিছু হওয়ার পরেও, 350 ধরে এটা চললে পরেও, এইটা গ্লোবাল ক্যাপিটালিজম, গ্লোবাল গ্লোব জুড়ে এটা একটা বাণিজ্য ব্যবস্থা না, এরকম কোনো কিছুই সে তৈরি করতে পারে না। বাণিজ্য ব্যবস্থা, আমদানি রপ্তানি, ইন্টারন্যাশনাল বাণিজ্য রপ্তানি, এর মধ্যে বড় ফারাকটা কেন? দেশের ভিতরে বাণিজ্য হলো একই মুদ্রায় আপনি বাণিজ্য করেন, দেশের ভিতরে একই টাকা দিয়ে পুরো বাংলাদেশে ভৌগোলিক সীমানা জুড়ে তার ভিতরে লেনদেন গুলা হয়, ব্যবসাগুলো হয়। এই জন্য এটা লোকাল ব্যবসা। এই ব্যবসাটাকে অলওয়েজ বলতে হবে লোকাল। কেন? একটাই কারেন্সি, নিজ কারেন্সিতে হয়। আর গ্লোবাল কারেন্সি মানে গ্লোবাল মুদ্রা দিয়ে যেই গ্লোবাল বাণিজ্যটা হয়। গ্লোবালি কেউ আমদানি করে, কেউ রপ্তানি করে, কেউ পাঠায় আরেক দেশে, আর কেউ সেই দেশ থেকে আরেকটা কিছু আনে। এই যে গ্লোবাল আমদানি রপ্তানির, গ্লোবাল বাণিজ্যের একটা সিস্টেম, এই জিনিসটা শুরু হচ্ছে 45 সালের পরে আমেরিকার নেতৃত্বে। এই কথাটা বেশি করে আপনাদেরকে আমার হ্যামার করে করে বলতে হবে, এই জন্য কমিউনিস্টদের কারণে। আবার আমি কমিউনিস্টদের গালাগালি করছি, আসলে এরা এক চরমতম গালাগালি খাওয়ার যোগ্য। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে প্রথম মানুষ, গ্লোবাল মানুষ, কমিউনিজম জিনিসটা প্রথম তাদের নজরে পড়ে স্টালিনের নেতৃত্বে 1917 সাল। এর আগে কত কি হয়েছে না হয়েছে এটা সাধারণ মানুষ জানে না। আমাদের ইভেন হোল ইন্ডিয়ার যত সকল পলিটিশিয়ান ছিল তারাও তো জানতো না। কারণ আমাদের এখানে সোভিয়েত ইউনিয়নের উত্থানের পরে 1922 সালে প্রথম আমাদের এখানে কেউ একজন সুশ্রী মার্কা হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে মানবতাবাদী হিসাবে আমরা প্রথম সোভিয়েত ইউনিয়ন গেছিলাম। সোভিয়েত ইউনিয়নের জন্ম 22 সালে, কিন্তু বিপ্লব হয়েছিল রাশিয়াতে। এটা সোভিয়েত ইউনিয়ন না, সোভিয়েত বিপ্লব এটাকে বলা যাবে না, এটা রাশিয়ান বিপ্লব। সোভিয়েত ইউনিয়ন নাম দিয়েছে হাজির হয় 22 সালে। এই 22 সালের পরে আমাদের এখানে প্রথম হবু কমিউনিস্ট আর কি, সেই লেনিনের সাথে দেখা করতে সব বিপ্লবের জায়গা হইল সোভিয়েত ইউনিয়ন, যাইতে হবে। এরাই নানান ঘুরে ফিরে গেছিল ওখানে, এটাই প্রথম যাওয়া। কিন্তু অর্গানাইজ ভাবে আমাদের এখানে ইন্ডিয়ায়, ব্রিটিশ ইন্ডিয়ায় আমরা প্রথম কংগ্রেস পার্টি খুলি, যেটা পার্টি হয়েছে বলা যাবে আর কি, সেইটা 35 সালে। 35 সালের আগে এখানে অর্গানাইজ রাজনৈতিক দল টাইপ কিছু একটা হয়ে গেছে। রাজনৈতিক দলই তো বুঝতাম না আমরা, রাজনৈতিক দল কি জিনিস তাই তো জানি না। কেন? কারণ প্রথম আমাদের এখানে রাজনৈতিক দলের ধারণাটা 1885 সালে কংগ্রেসের জন্ম হয়েছিল। এটা হলো প্রথম রাজনৈতিক দল হোল ইন্ডিয়ায়, ব্রিটিশ ইন্ডিয়ায়। ফলে বুঝতে পারতেছে আমরা রাজনৈতিক দল কি তাই তো জানি না। তো ফলে আবার কমিউনিস্ট দল না, এই কমিউনিস্ট দল জিনিসটা বুঝতে লাগছে 35 সাল। 35 সালের আগে কখনো কংগ্রেস পার্টি ছিল না। আমি আর ওদিকে যাচ্ছি না, অনেক দূর সরে গেছি। তাহলে মূল কথাটা যেটা বলতেছিলাম আমি, যে আসলে কলোনি আমলে গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা বলে কিছু ছিল না। গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা বানানোর প্রধান সমস্যা হলো আন্তর্জাতিক মুদ্রা। ওই বাণিজ্যের মুদ্রা কি হবে? আপনি বাংলাদেশি টাকা দিয়া, বাংলাদেশের মুদ্রা দিয়ে গ্লোবালি সব দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবেন, আমদানি রপ্তানি করতে পারবেন না। এই বাধাটা কাটানোর জন্য ক্রেডিট দিতে পারেন আপনি আমেরিকাকে, দিতে পারেন না, আপনি না জেনে আর কোনো উপায় নেই। এই আমেরিকার নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তৈরি হয়েছিল। কমিউনিস্টের কথা শুনেন না, আইএমএফ না হলে দুনিয়াতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা বলে কিছু তৈরি হইতো না। সমস্ত ক্রেডিট আসলে আইএমএফ। আমি আইএমএফ কে খুব ভালো অর্গানাইজেশন, সুন্দর অর্গানাইজেশন আমি এটা বলছি না, দাবিও করছি না, কিন্তু আইএমএফ প্রথম গ্লোবাল বাণিজ্য ব্যবস্থার বাস্তবায়ন করেছে। করার জন্য যে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটা লেগেছিল আমাদেরকে, সেই প্রতিষ্ঠানটার নামই হলো আইএমএফ। আর এরপরে এই ব্যবস্থা অনুযায়ী আবার তো ধার টুর দিতে হবে আমাদের মতন গরিব দেশকে, সেই ধার দেওয়ার জন্য প্যারালালি আরেকটা অর্গানাইজেশন বানাইছিল, এটাই ওয়ার্ল্ড ব্যাংক। দুটোকে ওরা আলাদা অর্গানাইজেশন বলে, যদিও দুটোর মাঝে সম্পর্ক আছে।
কর্তব্য আছে। IMF যদি বলে যে আপনার এখন ধার নেওয়া উচিত, ধার নিয়ে আপনার ইকোনমি ঠিক করা উচিত, এই কথাটা নিয়ে গিয়ে এবার এই ফাইলটা নিয়ে গিয়ে এবার ওয়ার্ল্ড ব্যাংকে দিবেন, ওয়ার্ল্ড ব্যাংক আপনার ব্যবস্থা করবে, এতটুকুই। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাজ আলাদা, IMF এর কাজ আলাদা। তাই এই অর্থে তারা অর্গানাইজেশন আলাদা করছে, একই সময়ে করেছে, একই মিটিং এ বসে করেছে। এইটাই ঘটেছিল অ্যাকচুয়ালি। মিটিংটা হয়েছিল 44 সালে। কোথায়? আমেরিকায় ব্রিটেন হুড নামে একটা শহর বা হোটেলে, নিউ ইয়র্কে এটা। এবং এই হোটেলের সমস্ত নেতা তাদের একাডেমিশিয়ানদের, বড় অর্থনীতিবিদদের সবাইকে ধরে নিয়ে গিয়ে 22 দিন ধরে ওই হোটেলের বাইরে কাউ যাইতে দেয় নাই। এই সারাদিন আড্ডা মারা, গল্প করা, তর্ক করা, নীতি ঠিক করা, সব 22 দিনের মধ্যে শেষ করতে হয়েছে। এই 22 দিন পরে জন্ম হয়েছে 44 সালে। কিন্তু জন্ম হওয়ার পরে ওটা অ্যাক্টিভ হতে আবার সময় লাগছে। এটা হলো কাগজপত্রের মূল নীতিগুলো ঠিক করা হয়েছে, এখানে একমত হয়েছে। এরপরে এটা কাজ শুরু করছে 45 সাল থেকে, পরের বছর থেকে কাজ শুরু করছে, মাঝামাঝি সময় থেকে। আর ততদিনে আমার কাজ শুরু করার ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা, বড় স্টেপ পার দিতে হয়। সোভিয়েত ইউনিয়নও কিন্তু এই 44 সালের সম্মেলনে তার প্রতিনিধি ছিল, কিন্তু সেই প্রতিনিধি এর কাগজপত্র যা ঠিক হচ্ছে তা সইও করছে। কিন্তু পরবর্তীকালে 45 সালে যখন সেটা ফাংশনাল হচ্ছে, IMF ওয়ার্ল্ড ব্যাংক দুইটাই, তখন তার মেম্বারশিপ হতে হয়েছে সবাইকে, আগে প্রত্যেকটা দেশকে। মেম্বার না এলে কিন্তু ওই আগে আপনি ছিলেন কি ছিলেন না ওটাতে কিচ্ছু আসা যাবে না। আর আপনাকে প্রত্যেকের সদস্যপদ নির্বাচনের চাঁদা দিতে হয়, উল্টা চাঁদা দিলে তাহলে মেম্বারশিপ হবে, তাহলে আপনি IMF মেম্বার, তাহলে আপনি এবার আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত হইতে পারবেন এবং আপনাকে সার্ভিস দিবে IMF। কি সার্ভিস দিবে? আপনার কয় টাকা সমান, ধরেন আমি আমেরিকাতেই কোনো একটা শার্ট পাঠাবো, তো বাংলাদেশে কয় টাকা দাম নিব আমি একটা শার্টের, এইটা কেমনে বুঝবো? যদি না জানি বাংলাদেশ আমেরিকান ডলারের কনভার্সন রেটটা কত, হারটা কি, কনভার্সন রেটটা কি হবে, এইটাই ঠিক করে দেওয়ার কাজটা করে নিরপেক্ষভাবে ফর্মুলা মেনে IMF। এবং প্রতিদিন সকালে IMF এর ওয়েবসাইটে যাবেন, ওখানে লেখা আছে আজকের দিনের IMF এর ডলার রেট কত। ওই রেটের সাথে এবার আপনার রেটের সম্পর্ক কি হবে ওটাও বলে দিবে সে। তো আপনি যদি IMF এর মেম্বার না হয়, বাংলাদেশ যদি মেম্বার না হয়, তাহলে বাংলাদেশ এই সুবিধাটা পাবে না। সো আন্তর্জাতিক আমদানি রপ্তানিটার করতে গেলে পরে IMF ইজ দ্য অর্গানাইজেশন। এই হারটা না বলে দিলে আপনি পারবেন না, কেউ তার আন্দাজে দিতে পারবে। আর এটা একটা দুটো শার্ট না যে আচ্ছা ঠিক আছে 10 টাকা বেশি নিচ্ছে, ভাই এটা বিজনেস, ফলে এটা হেলাফেলার জিনিস না। কারণ দেখেন এটার উপরে প্রায় বাংলাদেশের প্রধান রপ্তানির খাত হচ্ছে শার্ট, মানে গার্মেন্টস আইটেম। এখন গার্মেন্টস এর আপনি যদি রেট না জানেন, আমি কেমনি কিনবো? 2টা শার্ট দেবো না 3টা শার্ট দেবো $1, এটা জানতে হবে না আমাকে? আমি একটা শার্ট বেচে $3 পাই, আমেরিকাটা বিক্রি হয় $25। এই যে তফাৎটা বুঝতে পারছেন না? সো রেট জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং রেট না জানলে, আপনি ইন্ডিয়ায় গিয়ে যদি রেট না জানেন, ইন্ডিয়ান রুপির সঙ্গে বাংলাদেশি টাকার রেট, আপনি ইন্ডিয়া গিয়ে শান্তি পাইবেন? প্রত্যেকবার এক গ্লাস পানি খেলেও তো মনে হয় যে কয় টাকা দিলে সালাদের বেশি নিচ্ছে আমার কাছে। এই দুঃখে তো আপনার কিছু কিনতে ইচ্ছা করবে না, প্রত্যেক সময় একটা হড়বড়ানি লাগবে। সো রেট ফিক্সেশন এবং এটা নিরপেক্ষভাবে করতে হবে, কিন্তু আসলে এর মধ্যে কোনো ফাঁকি চুকি দিলে চলবে না, বায়াসড হলে হবে না, ওর পক্ষে কান্নি মেরে দিলে হবে না। আমেরিকানরা বানাইছে IMF, তাহলে আমেরিকানদের পক্ষে কান্নি মেরে থেকে রেট ঠিক করবেন না, অন্তত রেট ঠিক করার ব্যাপারে কোনো কান্নি মানামারি চলবে না। অন্য অনেক কিছুতে কাকে ধার দিবেন না দিবেন, এটা আমেরিকান গভর্নমেন্টের কথা শুনে IMF কে টাকা ধার দিতে হয়, সেগুলো করেন, অসুবিধা নেই, কিন্তু রেট ঠিক করার সময় এগুলো করতে পারবেন না। রেটটা একদম নিরপেক্ষ করতে হবে। এনিওয়ে, স্যার কথা যে আমি অন্য অনেক দিকে চলে গেছি আসলে। তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাটা গড়ে উঠতেছে 45 সাল থেকে। এটা বলার জন্য একটা কথা বললাম আমি। এখনো এখনো এই যুদ্ধকে কেন্দ্র করে যত তথ্য ইনফরমেশন ব্যাখ্যা কুতুবরা দিতেছে, এর মধ্যে মোর দেন 50% হলো গাধা, একদম বাংলায় বললে গাধা। কেন? যেমন ধরেন প্রথম আলোতে একটা লেখতেছে, ইংরেজি অনুবাদ, মিডল ইস্ট আই এর একটা লেখা এখানে ছাপছে, সেখানে বলতেছে এই এবারকার ইরানের যুদ্ধটা 1956 সালে যে সুয়েজ খালের যুদ্ধ হয়েছিল ওটার সাথে ঘেবি মিল আছে।
দাবি করতেছে লেখার ভিতরে 56 সালে নাকি প্রথম, এর আগে যে কলোনি মাস্টার শ্রেষ্ঠ লোক ছিল ব্রিটিশরা, তারা প্রথম হার হয়। এটা সারাসার ঝুট। ও জানেই না সেকেন্ড ওয়ার্ল্ডটা কেমনে হয়েছে। আমেরিকানের টাকা না দিলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার হেরে যায় না, যারা যারা জিতছে এটা জিতে না। আর আমেরিকানরা যে প্রত্যেককেই যুদ্ধের টাকা দিচ্ছে, খরচা দিচ্ছে একাই, ওরা খরচ করেছে কিন্তু বড় টাকাটা $270 বিলিয়ন সেকালের হিসাবে, যেটা এখনকার হিসাবে একে 35 দিয়ে গুণ দেন তাহলে এখনকার হিসাব সমান হবে। এত পরিমাণ টাকা আমেরিকানরা একা ব্যয় করছে। প্লাস যুদ্ধ শেষে যখন যুদ্ধে জিতছেন, যুদ্ধ জিতার পরে এবার তো আর যুদ্ধ তো সব ভেঙে চুরে গেছে, কারখানা রাস্তাঘাট সবই, এই সব কিছুকে বিনিয়োগ করার জন্য আবার টাকা ঢালছে আরো 270 বিলিয়ন। এগুলো সব ভুলে গেলেন আপনি বলতে 56 সালের প্রথম ব্রিটিশরা আসছে। এবার বুঝছেন আপনি কত বড় গাধারা এখন কতাল বলতে আসছে। মিডল ইস্ট আয়ের মতন সমস্ত ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ইউনিভার্সিটির মাস্টার, তারাই তথ্য দিতেছে। আগ্রহীরা দেখতে পারেন, প্রথম আলোর মধ্যে আছে দেখবেন। তো বলতেছে তখন হয়েছিল যুদ্ধের দিয়ে আর ওই যে পোর্ট কেন্দ্রিক, তাহলে এখনো হরুজ প্রণালী কেন্দ্রিক, এখনো ইরানে এটা হবে না সে বলতেছে। কিন্তু এই যে যখন বলে যে ব্রিটিশরা হারিয়ে গেছিল প্রথম 56 সালে, এর চেয়ে গাধামি বক্তব্য আছে। তাহলে সেকেন্ড ওয়ারের কি ছিল? ব্রিটিশরা নায়ক ছিল, যুদ্ধের নেতা কে ছিল? তার মানে এই যুদ্ধটা কি ছিল, কেমন হয়েছিল, কি কি জিনিস ঠিক হয়েছিল গিয়ে, এই বড় গুরুত্বপূর্ণ জিনিসটা যে বুঝে না, এই লোকটা ইউনিভার্সিটিতে মাস্টার হওয়ার যোগ্য না। ওখানে তো বটে, বাংলাদেশেও বটে। ফলে এনি সোশ্যাল সায়েন্স, ইভেন ল্যাঙ্গুয়েজ স্টাডি করার জন্য এরা যোগ্য না, যে সেকেন্ড ওয়ার্ল্ডের আসলে কি হয়েছিল এটা বলতে না পারে। এটা এত সিরিয়াস। এত কথাগুলো বললাম, এখন আমি ক্লোজ করব। তাহলে এটাই হলো গ্লোবাল দিক। তাহলে প্রথম গ্লোবাল দিক শুরু হয়েছিল আমেরিকান নেতৃত্বে, যখন দুনিয়াটা নতুন করে সাজাতে গেল, গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা চালু হলো। এই প্রথম গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা। কেন? এর আগে ব্রিটিশদের কলোনি মাস্টারের নেতৃত্বে কোনো গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা ছিল না। বাণিজ্য ছিল, বাণিজ্যও ঠিক বলা যাবে না। এটা হলো যেমন ধর ইন্ডিয়া থেকে, ব্রিটিশ ইন্ডিয়া থেকে মালামাল লুট করে নিয়ে ব্রিটিশরা যাবে তাদের দেশে, এটা তো বাণিজ্য না, চুরি করে নিয়ে যাওয়া বাণিজ্য কি? ওটা তো বাণিজ্য ব্যবস্থা না। তখন কোনো বাণিজ্য ব্যবস্থা ছিল না। আর বাণিজ্য ব্যবস্থা কায়েম করতে গেলে আপনার মুদ্রার হার জানতে হবে না? তো মুদ্রার হার জানার মতন ব্যাপারই তো ছিল। আরেকটা খালি ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আইএমএফ কাজ করে যার মাধ্যমে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক। মানে বাংলাদেশ ব্যাংক টাইপের প্রত্যেক দেশে একটা করে ব্যাংক আছে। সেই ব্যাংকগুলোর মাধ্যমে ধরে নিতে পারেন, যদি এখনকার ইউএনএ মেম্বারের সংখ্যা হচ্ছে 193 বা 94, ধরেন 94 ধরলাম, তাহলে 194টা বাংলাদেশ ব্যাংক টাইপের ব্যাংক আছে যারা আইএমএফ এরও মেম্বার। ফলে আইএমএফ কাজ করে ওই 194টা বাংলাদেশ ব্যাংকে দিয়ে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন আসল কথাটা বলে দিব, অবাক লাগবে শুনে। এই 1945 সালে ওয়ার্ল্ড ব্যাংক চালু হওয়ার আগে পর্যন্ত, এখন তো দেখে শুনে মনে হচ্ছে সব দেশেই একটা বাংলাদেশ ব্যাংক আছে। হ্যাঁ আছে, কিন্তু কবে থেকে? সবসময় ছিল না। খোদ ইংল্যান্ডেই বাংলাদেশ ব্যাংক টাইপের বলতে কিছু ছিল না, সেন্ট্রাল ব্যাংক বলে কোনো ধারণা ছিল না। মানে উল্টা করে বলি, এখনকার সেন্ট্রাল ব্যাংকে না, ব্রিটিশদের সেন্ট্রাল ব্যাংকে, ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক অফ ইংল্যান্ড ছিল একটা প্রাইভেট ব্যাংক। এই 45 সালে যখন এটাকে নিয়ে গিয়া ব্যাংক অফ ইংল্যান্ড সরকারি সেন্ট্রাল ব্যাংক হিসেবে এটাকে ডিক্লেয়ার করা হয়, মানে তো বুঝতে পারছেন না, সরকারি ব্যাংক। এর আগে পর্যন্ত, আগের দিন পর্যন্ত এটা প্রাইভেট ব্যাংক ছিল। ব্রিটিশে ইংল্যান্ডে বসে এটা কল্পনা করা অসম্ভব, প্রাইভেট ব্যাংক এবং ব্যাংক প্রাইভেট হয় কেমনে? আমি ব্যক্তি মালিক, ব্যাংকের মালিক, আমি কি জন্য আমার ব্যাংকের মালিকানা রাষ্ট্রকে দিয়ে দেবো? কত বুঝছেন, কত সিরিয়াস কথা খুঁজছি আমি। ফলে ব্যাংকের মালিকানা রাষ্ট্র হবে, ইভেন কমার্শিয়াল ব্যাংক, এটাও কল্পনা করা যাইতো না সেকালের ইংল্যান্ডে। তখনকার ইংল্যান্ডে 45 সালের আগে পর্যন্ত যে দুনিয়া, কলোনি 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 দুনিয়ায়
ব্যাংক মানে প্রাইভেট ব্যাংক। এই প্রথম সেন্ট্রাল ব্যাংক আসতেছে রাষ্ট্রের আন্ডারে। এই যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হতে গেলে আপনার দেশে একটা বাংলাদেশ ব্যাংক থাকতে হবে। আপনার দেশে একটা ব্যাংক অফ ইংল্যান্ড থাকতে হবে, যেটা সরকারি হয়ে গেল। এটা হচ্ছে প্রিকন্ডিশন। আমরা তো সারাদিন নিপাক যাক, IMF নিপাক যাক, এই কমিউনিস্টের কাছ থেকে গালি শুনতে শুনতে আমরা এমন বেকু হয়ে গেছি যে কমিউনিস্টরা দুনিয়া সম্পর্কে কোনো বাস্তব রিয়েল যেটা ফ্যাক্টস একদম তা জানার কোনো সুযোগ দেয় নাই। আর এই গাধাগুলো দেখেন সমানে এই 45 সাল থেকে তো বটে এখনো পর্যন্ত IMF সহ নিপাত যাক। তো তুই যে জিনিসটা বুঝিস না, তোর নিপাত যাক বলার কি এসে যায়? তুই তো বুঝিস না কাকে নিপাত যাক বলছিস। এই যে ফ্যাক্টসটা বললাম বাংলাদেশ ব্যাংক বিষয়ক, সেন্ট্রাল ব্যাংক বিষয়ক যে ধারণাটা দিলাম, ব্যাংক অফ ইংল্যান্ডের কথা বললাম, ইভেন রানীর অ্যাকাউন্টও ব্যাংক অফ ইংল্যান্ডে। আপনি রানী হইতে পারেন কিন্তু আপনার মালিকানাধীন কোনো ব্যাংক নেই, অর্থাৎ রাষ্ট্রের মালিকানাধীন ব্যাংক নাই। আচ্ছা উল্টো করে বলেন দেখি, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কবে হয়েছে প্রথম? এইটুকু করতে পারবো না। ইভেন পাকিস্তান আমলও ছিল না। অন্তত ৬-৭টা যে আগেকার ব্যাংক প্রথম সরকারি ব্যাংক হয়, সে 1972 সালে শেখ মুজিবের অধ্যাদেশ বলে। এই সবগুলো ব্যাংক আগে ছিল পাকিস্তান আমলের, পাকিস্তান মালিকানাধীন কমার্শিয়াল ব্যাংক। এই যেমন সোনালী, রূপালী টাইপের যত ব্যাংক আছে অগ্রণী, এই সবগুলো ব্যাংক ছিল আসলে প্রাইভেট ব্যাংক, পাকিস্তানি মালিকানাধীন। এইগুলোকেই পরে আমরা সরকারি মালিকানাধীন ব্যাংক বলে শেখ মুজিবের অধ্যাদেশ বললে, প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ বলে একটা অধ্যাদেশ জারি করে এই সব ব্যাংকগুলোকে আমাদের প্রাইভেট পাবলিকের সরকারি কমার্শিয়াল ব্যাংক বলে চালু করি। আর 1973 সালে আমরাও IMF এর মেম্বার হই। IMF এর মেম্বার হলে পুরো শর্ত হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংক বানাইছেন, না বানাইলে আপনার মেম্বার হইতে পারবেন না, মানে মেম্বারটা কার্যকরী হবে না। মেম্বারের দরখাস্ত করা মাত্র আপনার হাতে কিছু কাগজ ধরাই দিবে আপনার প্রত্যেক মাসে মাসে ইকোনমির সমস্ত কি কি ইনফরমেশন, কোন কোন ছক মেনে আপনাকে পাঠাইতে হবে IMF এর কাছে, তা করতে বাধ্য। যদি না হন তাহলে আপনাকে মেম্বারশিপ দেওয়া হবে না। এবং কোন ছকে দিতে হবে এটা ওদের কাছ থেকে শিখে নিতে পারেন। আপনি চাইলে লোক পাঠালে ওরা ট্রেনিং দিয়ে দিবে, কিন্তু ওদের ফরম্যাটে আপনাকে প্রত্যেক মাসে ইনফরমেশন দিতে হবে। এইটা দিয়ে সে গ্লোবাল ইকোনমির ধারণাটা তৈরি করে IMF। এইটা দিয়ে সে এই যে কারেন্সি রেটটা, কনভার্সন রেটটা কি হবে এটা সে ঠিক করতে পারে। তাহলে এত কথা বললাম আমি এই জন্য যে 45 সালের আগে গ্লোবাল বলতে, গ্লোবাল আবার ইকোনমি বলতে কোনো কিছু ছিল না। এই কথাটা বলার জন্য এত কথা বললাম আমি। ক্লিয়ার? তাহলে এইবার গ্লোবাল দিক শুরু হয়েছিল 45 সালে প্রথম, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে। এইটাই আমেরিকান নেতৃত্বে প্রথম দুনিয়া আসতেছে। কেন? এই প্রথম আমরা গ্লোবাল বাণিজ্য শিখছি। তার মানে সোভিয়েত ইউনিয়ন মানে কমিউনিজম, কমিউনিজম হচ্ছে একটা ইকোনমিক ন্যাশনালিজম। মানে বুঝলাম না, বড় বড় তত্ত্ব কথা করলে। ইকোনমিক ন্যাশনালিজম মানে হলো আমার দেশ কোনো কিছু এক্সপোর্টও করবে না, কোনো কিছু ইম্পোর্টও করবে না। এইটা হলো কমিউনিজম। ক্লিয়ার? কোনো সন্দেহ রাখবেন না ব্যাপারে। সোভিয়েত ইউনিয়নের স্টালিনের রীতি হলো এটা, নো এক্সপোর্ট নো ইম্পোর্ট। যা নিজেই তৈরি করব তাই খাবো, তাই ভোগ করব। যা আমার দেশে তৈরি হয় না তা আমি খাবো না, আনতে দেবো না, আমিও কারো দেশে পাঠাবো না। এটা হচ্ছে কমিউনিজম। সো এটাকে বলে ন্যাশনাল, মানে ন্যাশনাল, নিজেই খাবো নিজেই পাবো। নিজেদের কাপড় পরতে হয় ওটাও নিজে তাতে গটাং গটাং করে তাঁত বুনে নিব। এটা করলে যেমন এটা তাই, যে আর একটা ভালো সস্তায় কাপড় দিতে পারে না, ওর কাছে না যাবে। এটা হচ্ছে কমিউনিজম। ভালো করে জিজ্ঞেস করেন কমিউনিস্ট বড় বড় বুড়ে বুড়ে না ঝাঁকা 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 জিজ্ঞেস করবেন, এই বেটা বল এটা সত্য? ও কখনো চিন্তা করে দেখে নেই। কিন্তু এই আপনি বলার পরে সে অনেক চিন্তা ভাবনা করবে, সকালে জিজ্ঞেস করবে, সন্ধ্যা বলো তুই যে প্রশ্নটা করছিস না কথা কিন্তু ঠিক। তাও সৎ হলে বলবে, অসৎ হলে তাই সে আবার একটা কমিউনিস্ট তত্ত্ব দিয়ে লাগবো। যাই হোক, সার কথাটা হলো যে বাণিজ্য ধারণাটাই তো কমিউনিজমে নেগেটিভ জিনিস, খারাপ কাজ। ক্লিয়ার? অপরাধমূলক কাজ। রে তাহলে এক গ্লোবাল কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এত কথা বলতে হলো আমাকে। কখন বলছি আমরা এই কথা আপনাদেরকে? আমি যখন অলরেডি গ্লোবাল প্রথম ধাক্কাটা, গ্লোবাল সিস্টেম তৈরি হচ্ছে 45 সালে,
আমেরিকার নেতৃত্বে। সেই জিনিসটাই এখন চীনের নেতৃত্বে আবার শুরু করার সময় হয়ে গেছে, এবং এটা সম্ভাব্য শুরু হতে যাচ্ছে 2028 সালে। তাহলে চীনের নেতৃত্বে একটা গ্লোবাল বাণিজ্য ব্যবস্থা শুরু হবে এখন। এই কথাটা বলার জন্য আমাকে এতক্ষণ এত কথা বলতে হচ্ছে। ইভেন 45 সালে আমেরিকানরা IMF ওয়ার্ল্ড ব্যাংক বানালে পরেও রিয়েল গ্লোবাল বাণিজ্য কি পদ্ধতিতে, কি সিস্টেম আনলে এটা বেস্ট হবে, সবার জন্য ভালো হবে, এটা ভায়াবল হবে, এইটা ঠিক করতে করতেও আমেরিকানদেরকে 1980 সাল পর্যন্ত ওয়েট করতে হয়। গ্লোবাল এক্সচেঞ্জ, এই যেন শব্দটা আমি ইউজ করছি, বিনিময়, গ্লোবাল বাণিজ্য, এই জিনিসটা শুরু হয় 1980 সালে। খেয়াল করে দেখেন বাংলাদেশের গার্মেন্টস কবে আসছে, এই একই কথা বুঝে ভালো করে। সো গ্লোবাল বাণিজ্য এত সিম্পল জিনিস না, ভিতরে এতগুলো কথা আছে। কোথা থেকে? ব্যাংক অফ ইংল্যান্ড 45 সালে প্রথম সরকারি ব্যাংক হয়েছে। ওটাই আমেরিকান ব্রিটিশদের সেন্ট্রাল ব্যাংক। প্রত্যেক দেশকে একটা সেন্ট্রাল ব্যাংক হচ্ছে। আমেরিকাতে এই যে সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক, যেটা ওদের, এটাও আমাদের মতন, সবার মতন 45 সাল শুরু করতেছে, কিন্তু এর জন্ম কিন্তু আগে। আবার এর জন্ম হলো 1913 সালে। না, আপনি আবার বলতেন তাহলে কি আমেরিকা বেশি বুদ্ধিমান? না, আমেরিকানরা সেন্ট্রাল ব্যাংক করছিল অন্য কারণে। ওদের রিজার্ভ ব্যাংকটা 1913 সালে জন্ম। কারণটা হচ্ছে আমেরিকান 50টা রাজ্য আছে। শুরুতে 50টা রাজ্যেরই আলাদা আলাদা ডলার নোট ছিল। এরকম কথা। শুধু তাই না, আর একটা কথা শুনলে আপনি ভচকায় যাবেন। মনে করেন ক্যালিফোর্নিয়াতে যতগুলো ব্যাংক, ততগুলো কারেন্সি, ততগুলো ডলার, সবার আলাদা আলাদা ডলার। এবার হয়েছে? প্রথম কথা হলো রাজ্য ভিত্তিক। সেকেন্ড হলো রাজ্যের আবার প্রত্যেকটা ব্যাংকে যদি 5টা ব্যাংক থাকে, 5টা প্রাইভেট ব্যাংক থাকে, তাহলে 5টার আলাদা আলাদা কারেন্সি আছে। অসুবিধা নেই, কারণ প্রত্যেকটারই আবার ওই ডলার রেখে ব্যাংকের ভিতর, ভল্টের ভিতরে ডলার রেখে, সোনা রেখে তার ইকুইভ্যালেন্ট ডলার ছাপানো হয়েছে, কাগজটা ছাপানো হয়েছে, এই ভিত্তিতে চলত। ক্লিয়ার? সেই জন্য ওই 1913 সালে প্রথম হোল আমেরিকার সবাই একসাথে আসে এই সময়। সো এই ব্যাংকগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশনের জন্য একটা সেন্ট্রাল জিনিস বানাতে হয়। এই জন্য আমেরিকান সেন্ট্রাল ব্যাংকটা, যেটা ওরা রিজার্ভ ব্যাংক বলে, ফেড বলে, FED, ফেডারেল ব্যাংক, এই ফেড বানানো হয়েছিল 1913 সালে প্রথম। এরাই পরে 1945 সালের পরে, এটাই তো আবার IMF এর আমেরিকান ব্রাঞ্চ। আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে মূল কথা যেটা বলতে গিয়ে এত কথা এসে গেছি, গ্লোবাল জিনিসটা বোঝানোর জন্য এত কথা বলেছি আমি। ওকে, তাহলে সেকেন্ড 45 যে জিনিসটা শুরু হয়েছিল আমেরিকার নেতৃত্বে গ্লোবালি, এখন আগামী 28 সালে এইটা চীনা নেতৃত্বে শুরু হতে যাচ্ছে। কম বেশি এখন ধরে নিতে পারেন যেটা হচ্ছে। এরই প্রথম ফেজ হচ্ছে ইরানের সাথে আমেরিকান যুদ্ধ। এই যুদ্ধে আমেরিকানরা হারবে, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধ শেষ হয়ে গুছায় বসতে বসতে মিনিমাম 28 সাল লাগবে। কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে আমেরিকান পতনটা। এই হচ্ছে শুধু আমার প্রেডিকশন না, এটা গ্লোবাল যত নিউজ বেড়ে সেগুলো যদি খোঁজ করেন, সবগুলো নিউজের পিছনে ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা ধরে নিয়ে কথা বলা হচ্ছে। আর কিছু কিছু রিপোর্ট, যেটা স্ট্যাটিস্টিক্যাল মানে পরিসংখ্যান বিষয়ক রিপোর্টগুলো, এই টাইপের রিপোর্ট দেখবেন পরিষ্কার করে বলা আছে চাইনিজরা কিভাবে আমেরিকান থেকে ছাড়া চলে যাচ্ছে গ্লোবাল জিডিপিতে। নাম্বার 1 বড় অর্থনীতির দেশ হয়ে যাচ্ছে চাইনারা। এইটাও ওই 28 সালে আশেপাশে হবে বলে প্রেডিকশন, এখন স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকশন। এটা বাইরের মানুষের না, শুধু আবার 2008 সালে সর্বপ্রথম আমেরিকানদের একটা স্টাডি, নিজস্ব সরকারি স্টাডি হয়েছে। ওই স্টাডি রিপোর্টে বলা হয়েছে চাইনিজরা আস্তে আস্তে আমাদের নেতৃত্ব ভেঙে দিয়ে ওরা নেতৃত্ব নিয়ে নেবে। এটা কিন্তু ওদের নিজেদের। শুধু তাই না, এই যে গ্লোবাল, যেটাকে আমরা পরাশক্তি বলি, পরাশক্তি জিনিস থাকছে না খালি ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন বলছি কারণে মাত্র 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সো কোল্ড ওয়ারের সময় পরাশক্তি হয়েছিল, সোভিয়েত ব্লক, আমেরিকান ব্লক। এই যে পরাশক্তি ধারণা ছিল, এই রিপোর্টে এটাও বলা হয়েছে পরাশক্তি থাকতেছে না,
মাতবর দেশে উঠতেছে অন্তত 4-5টা। আর এতদিন যে ওয়েস্ট পশ্চিমা দেশগুলো যে দুনিয়ার রাজা ছিল কবে থেকে, এই যে 1607 সালে যখন থেকে তারা ইয়ে শুরু করছে, আমাদের কলোনি শুরু করছে, এই যে সাদা চামড়ার শাসন বললে যা বোঝায়, এইটা 350 বছর ধরে চলে যে নতুন দুনিয়াটা আসছিল, একটা গ্লোবাল দুনিয়া, সেটাও কিন্তু আমেরিকার নেতৃত্বে আবার গ্লোবাল দুনিয়া শুরু হয়েছিল, ফলে ওটাও সাদা, অসুবিধা হয় না, বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু এইবার এইটা এর নাম হচ্ছে ওয়েস্ট। তাহলে ওয়েস্ট থেকে এইবার গ্লোবাল ইকোনমি ইস্টে চলে যাচ্ছে, চাইনিজ নেতৃত্বে। এবং ওই রিপোর্টে, আমেরিকানদের রিপোর্ট কিন্তু, ওই রিপোর্টে লেখা ছিল এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েস্ট থেকে সব ক্যাপিটালে অভিমুখ হয়ে যাবে এখন ওয়েস্ট, ইস্টে, চাইনিজ নেতৃত্বে একটা ইস্টে নতুন ক্যাপিটালিজম নেতা গড়ে উঠবে। এই ক্যাপিটালিজমের এই যে ঘটলো, এটা আর তখনও ফিরে ওয়েস্টে আসবে না, এই মারি শেষ মারি। সিম্বলিক্যাল আমি বলি, সাদা চামড়ার লোকেরা ঢাকা শহরে রাস্তায় হাঁটবে, হাতে একটা ফাইল নিয়ে, চাকরি খুঁজে, ইউনিভার্সিটি মাস্টারি খুঁজে, ইউনিভার্সিটির ছাত্র হওয়ার জন্য ভর্তি দিতে পারবে কিনা। আমরা যখন এখন ওয়েস্টে দৌড়ে না, এটা স্কলারশিপের জন্য, এটা ভালো চাকরির জন্য, পুঁজি আনার জন্য আমাদের রাজনীতিবিদরা দৌড়ায়, এটা জাস্ট উল্টাটা হবে। সো বড় পিকচার, এটা হলো বড় পিকচার, গ্লোবাল দিকগুলো কি, এই হচ্ছে গ্লোবাল দিক। ফলে ইরানের যুদ্ধ সিম্পলি ইরানের যুদ্ধ না। তাহলে এটা কি আসলে? এই যুদ্ধ শেষে একটা নয়া দুনিয়া আসবে। কোন নয়া দুনিয়া? যে নয়া দুনিয়া 45 সালে একবার শুরু হয়েছিল আমেরিকার নেতৃত্বে, এইটা 80 বছর, প্রায় 80 বছর পরে এখন আবার চীনা নেতৃত্বে আরেকটা দুনিয়া শুরু হবে। এই যুদ্ধেরই প্রাথমিক ফেজ, বাইরের দিকটা দেখে মনে হচ্ছে যে এটা বোধহয় ইরানের সাথে আমেরিকার যুদ্ধ। এইটাই হলো আসলে নতুন যে চীনা নেতৃত্বের দুনিয়া আসতেছে একটা, তারই বাইরের রূপ এটা। কেন? একালে আমি আবার আরেকটা কথা বলেছি, সবাই যুদ্ধ শুনলেই সবাই বলে ও আচ্ছা পারমাণবিক যুদ্ধ হতে হয়, যার হাতে পারমাণবিক অস্ত্র আছে তাই তো হয়ে গেল। ইভেন ইউনিভার্সিটির মাস্টার, আইআর এর টিচার বলে বেড়াইতেছে বাংলাদেশে ইমিডিয়েট পারমাণবিক অস্ত্র জোগাড় করে দরকার। এগুলা গাধা, গাধা এবং গাধা, বড় বড় গাধা এগুলা। এই যে সবকিছুকে, যুদ্ধকে, প্রবলেমকে, আপনার সবরিনিটি, সার্বভৌমত্ব প্রবলেমের সমাধান হলো যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। আচ্ছা, আপনার ভাই সাহেব একটা চোখ মুখ খুলে তাকাইতে পারেন না? হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কি এখন পারমাণবিক যুদ্ধ হচ্ছে? কিন্তু তারপরে যুদ্ধ হয় নাই। কার্গিলের যুদ্ধ দেখেন 99 সালে, 98 বা 99 সালের যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে, ওরে কি পারমাণবিক যুদ্ধ ছিল? এই যে সর্বশেষ যে চীনা JF-17 যুদ্ধ দিয়া পাকিস্তান জিতে গেল, এটাও কি পারমাণবিক যুদ্ধ হয়েছে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয় না। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে যুদ্ধ বলতে আপনি পারমাণবিক যুদ্ধ, তাহলে হলো এগুলো ছাড়েন, একটু বোঝার চেষ্টা করে যুদ্ধ জিনিসটা কি। প্রথম কথা হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কোনো কিছু হবে না। এই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধটাকে, যুদ্ধ বলতে যেটাকে বোঝাবে, কেন হবে না? হবে না এই জন্যই যে বড় বড় এই যে সকল পরাশক্তিগুলা, তাদের হাতে না হলেও কয়েক হাজার পারমাণবিক অস্ত্র আছে, ছোট বড় মিলায়, কম ক্ষতি বেশি ক্ষতি মিলায়। কাজে গ্লোবাল যুদ্ধ লাগিয়ে গেলে এরা পরস্পরের মধ্যে যুদ্ধ লাগাইলে তো শেষ, তো শেষ এখন শেষ হবে না। এরপরে যে প্রত্যেকটা দেশ হয়ে যাবে বিরান ভূমি, ওখানে মানুষ বসবাস করতে পারবে না, সেটা এখন আমেরিকা হোক আর চায়নায় হোক, সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়াই হোক না কেন। সো এই জন্য পারমাণবিক যুদ্ধটা হবে না। কিন্তু এই যে এই টাইপের নতুন ধরনের যুদ্ধ হবে, এই যে যেটা আমরা এখন সর্বশেষ ইরানে দেখতেছি, আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মধ্যে যেটা যেটা দেখলাম, একটা টাইপের যুদ্ধ হবে। ইরানকে ভালো করে অবজার্ভ করেন, এই যে হরমুজ প্রণালী বলা হচ্ছে, যার ছোট্ট যে মাত্র 6 কিলোমিটার একটা চওড়া জায়গা আছে, এই সীমিত চওড়া জায়গা দিতে পারে না, এই বেশিরভাগটা আবার ইরানের ভূমি। এই হলো ইরান। এইটার পানির নিচে ডাঙা, মাটির উপরে
ইরানিরা এমন কিছু নাই যা রাখে নাই, সাবমেরিন থেকে শুরু করে টর্পেডো, ওখান থেকে বাইরে বেরিয়ে এসে একদম পুরো জিনিসটাকে উড়াই দেওয়া, যে কোনো উপর দিয়ে কোনো যুদ্ধ জাহাজ গেলে তাকে ভেঙে ফেলার সব কিছু এর ভিতরে নিচে রাখছে, এবং এর কন্ট্রোলটা হলো উপরে। এবার বুঝতে পারছিস কি ভাবছো সেটা? তো এগুলো একটাও কি পারবো না? না, একটাও পারবো না। এই যে দেখেন এবারকার যুদ্ধটা কি নিয়ে যুদ্ধ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমেরিকা থেকে একটা সুপারসনিক আসবে, B-52 বা সুপারসনিক বোমা ফালার একটা লোক আছে। ও ভাই, ও আসার আগে আমি টের পেয়ে যাবো। এটা টোটাল দেখা যাচ্ছে যে 20 মিনিট টাইম লাগে, যদি ইরান থেকে একটা মারে ইসরায়েলে ফেলতে, এটা 20 মিনিট টাইম লাগে। আগে মনে করা হয়েছিল 20 মিনিট টাইমে, আমি আগে 6 মিনিটের মধ্যে জানতে পেরে যাবো যেটা আসতেছে, তাহলে এটা অ্যাটাক করবো। এইটাই তো ডোম। এখন চাইনিজরা যে টেকনোলজি দিছে ইরানকে, এই 20 মিনিটেরটা ইসরায়েল মাত্র 1.5 মিনিট আগে জানতে পারে, কারণ ওটা এমন ভাবে রাডার ফাঁকি দিতে পারে। তারপরে ড্রোন ফোন এনতে কত কিছু যে সস্তায় জিনিস বানাইছে। আর এই যে টাইমটা আপনি পাবেন না, এগুলো হলো যুদ্ধের জায়গাটা। যুদ্ধের টেকনোলজি বদলে যাচ্ছে। এই যে ধরে নিয়েছিল সব যুদ্ধ হলে পারমাণবিক যুদ্ধ, এটা ছাড়েন একটু, গাদামি ছাড়েন। এটা 71 না, 70-এর দশক না এটা, যে ওই চোখে আপনি দুনিয়াটা যুদ্ধকে বুঝতে চেষ্টা করবেন। আর এই গাড্ডাতেই পড়ছে আমেরিকানদের যত কিছু অস্ত্র আছে, বলা হয় অস্ত্র শস্ত্রের ভলিউম দেখতে গেলে এটা চীনার চেয়ে 6 গুণ বেশি। হ্যাঁ, 6 গুণ বেশি, কিন্তু টেকনোলজি গুলো পুরানা। এই যে রাডারের এই ব্যবস্থা, এগুলো নাই। যেটা সবচেয়ে বড় প্রকাশ ঘটেছে এবার ইরানে কিছুটা, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের যে মানে যেগুলো দিয়ে সে ইন্ডিয়ার উপর সুপিরিয়রিটি দেখাইছে, এগুলো প্রত্যেকটা চাইনিজের নতুন অস্ত্র। চাইনিজের লেটেস্ট সমস্ত অস্ত্রগুলাই আসলে পুরো জিনিসটাকে বদলে দিয়েছে। চাইনিজরা বসে নাই যে গ্লোবাল লিডারশিপটা নিতে হবে কি করে, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হলো এই, আমি সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ করব না। এই হলো তৃতীয় বৈশিষ্ট্য টাইপের এখনকার দিনে যুদ্ধের প্রধান বৈশিষ্ট্য, যে আমরা কেউ ডাইরেক্টলি যুদ্ধ করব না। রাশিয়ার সাথে আমেরিকা যুদ্ধ ডাইরেক্ট করবে না, মাঝখানে একটা ইউক্রেন থাকবে। ইউক্রেনকে বাঁচানো নিয়ে দুজনা যুদ্ধ করবে। এটাকে বলে প্রক্সি বলতে পারেন আপনি, ইংরেজি শব্দ প্রক্সি। একজনের বদলে, মানে আপনি একটা ছেলে ক্লাসে উপস্থিত নাই, কিন্তু তার দোস্ত উপস্থিত বলে দিছে, তার উপস্থিতের হাজিরা দিচ্ছে, এটাকে বলে প্রক্সি। এখনকার যুদ্ধ হবে প্রক্সি যুদ্ধ, অর্থাৎ ওই যে ইউক্রেনের মতন, ইউক্রেনকে মাঝখানে রেখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছে হোল ইউরোপ আমেরিকা সহ। এই টাইপের প্রক্সি, ডাইরেক্ট রাশিয়ার সাথে যুদ্ধ করবে না। ঠিক সেরকম চীনের সাথে আমেরিকার যুদ্ধ হবে না, মাঝখানে ইরান থাকবে। তফাৎ হলো এবার ইউক্রেনের সঙ্গে ইরান কিন্তু একটা রীতিমতো বলশালী, অস্ত্রের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, ইনভেস্টমেন্ট করার দিক থেকে যোগ্য। ইউক্রেনের মতন এরকম মানে আমেরিকান টাকা নিয়ে এসে, বাইরে টাকা নিয়ে এসে কর্মচারীদের বেতন দেয়, উঠে। ইরানের নিজের মুরুদ আছে, তেল আছে, সম্পদ আছে, এগুলো সে বিক্রি করে। এনিওয়ে, এটা ডিফারেন্ট জায়গা, বিরাট ডিফারেন্ট। প্লাস এখন সিম্পলি ওই ড্রোন মানে টেকনোলজিটা দিলেই যথেষ্ট, ও নিজেই বানিয়ে ফেলতে পারে এটা। ইরান হলে এই টাইপের একটা দেশ, যথেষ্ট উন্নত। বাট এই যুদ্ধ আলাদা, চীনের যুদ্ধ আলাদা হবে এবার। এগুলো একটা বড় দিকটা। তার আগে কিছু একটা দিক বলে দিই, আমেরিকানরা কবে থেকে এরকম হেরে যাওয়া শুরু হয়েছে। আমি যদি সিম্পলি গত 26 বছর হিসাব ধরি, 26 বছর মানে সোজা হিসাব 2001 সাল থেকে যদি ধরি এখন পর্যন্ত 26 সাল চলতেছে। এই 26 বছরে বৈশিষ্ট্য কি? এই 26 বছরের বৈশিষ্ট্য হলো আমেরিকার প্রেসিডেন্ট আসছে 7টা। কেমনে বুঝলাম? 4 7 28, তাহলে 28 সাল পর্যন্ত আমেরিকার 7টা প্রেসিডেন্ট অলরেডি নির্বাচিত হয়ে গেছে। ট্রাম্প 28 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার কথা, তাহলে 7টা প্রেসিডেন্ট হয়েছে। এর মধ্যে 2টা প্রেসিডেন্ট আবার ডাবল, 2বার করে জিতছে, বুশ আর ওবামা। আর তাহলে 4টা হয়ে গেল, আর বাকি থেকে 3টা। এই 3টার মধ্যে 3টে 1 বছর করে জিতছে না। ট্রাম্প আবার 2 বছর, কিন্তু মাঝখানে গ্যাপ, কন্টিনিউয়াস না। ঠিক আছে, এই হলো 7টা, টোটাল 28টা। এই 28 বছরের মধ্যে আমেরিকান প্রত্যেকটা প্রেসিডেন্ট
এটা জেনে শুনে জানতো যে তারা হেরে যাচ্ছে চীনের কাছ থেকে, আর তারা হারবে, কিন্তু কেউ স্বীকার করতে চায় না যে তারা হেরে যাবে। প্রত্যেকে নতুন আরে আমরা এত তাড়াতাড়ি হারবো নাকি, আমাদের এইটা আছে, আমাদের ওইটার টেকনোলজি আছে, আমাদের ওইটার বুদ্ধি আছে, আমাদের ওইটার দুনিয়ার উপরে কন্ট্রোল আছে, আমাদের হিউম্যান রাইটের অভিযোগ তুললে তাকে বিপদ আলাই দিব, আমাদের ডলার বন্ধ করে দেবো, ডলার ব্যবহার নিষিদ্ধ করে দেবো। প্রত্যেকে এরকম একটা না একটা উছিলা বের করে আগে আসছে, কিন্তু কেউ স্বীকার করতে চায় নাই যে আসলে তাদের স্টাডি বলতেছে যে চীন আগে আসতেছে, চীনের নেতৃত্বে দুনিয়া বদলে যাবে। এই হলো 7টা প্রেসিডেন্টের দশা। তারই সর্বশেষটা হচ্ছে এখন বাইডেনের, সরি ট্রাম্পেরটা। তাহলে এইটা হিসাব দিলাম আমি এই জন্য যে একটা প্রেসিডেন্টও কিন্তু জানতো না যে এরা হেরে যাবে, তা না কিন্তু। যেমন এর একটা সবচেয়ে বড় বলি বাংলাদেশ কিভাবে দেখেন, হোয়াট ইজ 1/11? 1/11 হলো যখন আমেরিকানরা ঠিক করলো, বুশের আমেরিকা, বুশের সেকেন্ড টাইম, তারা ঠিক করলো যে আচ্ছা ঠিক আছে, রিপোর্ট তো বেড়ে গেছে, আমরা হেরে যাচ্ছি চাইনিজদের কাছে, একটা কাজ করে কি আর তাড়াতাড়ি হারবো আমরা, বরং দেখো ইন্ডিয়াও আগে আসতেছে ইকোনমিতে, তাহলে ইন্ডিয়াকে বাংলাদেশ হাতে বাংলাদেশ উঠাই দিই, বেঁচে দেবো, বেঁচে দিয়ে এবার ইন্ডিয়াকে বলো তুই চায়না খাকা। এই হলো আমাদের 1/11। তাহলে 1/11 বানাচ্ছে বুশ এই বুদ্ধি থেকে যে ইন্ডিয়াকে দিয়ে চীন ঠেকাবে, রাইজিং আর একটা ইকোনমি, বিনিময়ে ও বাংলাদেশটা ওরাতে তুলে দেবে, যা যা করেছে, যেভাবে চাষেরা চুষে খা, এইটা হলো হাসিনা, 16 বছর হাসিনা। মানে আমরা কি করে একটা গ্লোবাল স্বার্থের, আমেরিকার স্বার্থে হয়ে যাচ্ছে পক্ষা, আমাদেরকে জব করে দিল এলো 1/11। এই জিনিসটা প্রত্যেকটা প্রেসিডেন্ট এই কাজ করে যাচ্ছে। আর দিনকে দিন এইটা হচ্ছে শেষ প্রেসিডেন্ট আমার হিসাবে, 7বার প্রেসিডেন্ট বদলাইছে, এই 7বারের মধ্যে 7ম বারে এটা হচ্ছে লাস্ট। এবার ট্রাম্পেরটা দিয়ে শেষ হয়ে যাবে, চাইনিজরা এবার উঠে ছাড়বে। বাই দিস টাইম চীনারা কি করছে যদি একটা হিসাবে, টেকনোলজি হিসাব দেন, যদি 5G টেকনোলজি, আপনারা সবাই 5G ইউজ করতে পারেন এখন, মোবাইল টেকনোলজিতে 5G মানে স্পিড, মানে এটা শুধু মোবাইলের টেকনোলজি না, আপনি AI টেকনোলজিটা দিয়ে কারখানারও বেশ কিছু কাজ করে ফেলবে, পরে সস্তায় হবে। এই কারখানাতে যদি মোবাইল টেকনোলজিতে মানে ওই মোবাইলের মানে ইন্টারনেটের গতিটা যদি ওখানে ব্যবহার করতে চান, তাহলে 5G টেকনোলজি লাগবে। এই জিনিসটা ওয়েস্টের হাত থেকে চলে গেছে, এইটা ওয়েস্টের আগে চাইনিজরা দেবে, এটা হুয়াওয়ে যে মোবাইলটা আছে, হুয়াওয়ে সম্ভবত, আমি যদি ভুল না লিখে থাকি, হুয়াওয়ে কোম্পানিটা প্রথম 5G বের করে। এইটারই সর্বশেষ অগ্রসর লোক ছিল বেল ফোন, এই যেটা আমাদের জাফর ইকবাল বেল টেকনোলজিতে কাজ করে এসেছে, বেল ফ্যাক্টরিতে, সে বেল ওগুলো ছিল ওদের। আর ছিল ফরাসিদের আরেকটা মোটরোলা, এগুলো ছিল আগেকার নেতা, এগুলো সব শেষ। এরা পরে 5G পর্যন্ত ডেভেলপ করতে হবে, এই কাজে তারা ইনভেস্ট করতে পারে নাই, কুতুবই নাই, মূলত ইনভেস্টমেন্টের কারণে টেকনোলজিটা বিকাশ করে নাই। এইটা হয়েছে চাইনিজরা হুয়াওয়েকে দিয়ে, হুয়াওয়ের মালিক একজন এক্স আর্মি, আমার বিশ্বাস যে এক্স আর্মি করে দিয়ে সরকার করেছে কাজটা, এবং সেই প্রথম 5G নিয়ে আসে। এটা একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখালাম। এরকম প্রত্যেকটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ভিতরে চাইনিজরা এই যে 28 সালের মধ্যে চলে যাবে, সে ওই জায়গায় উঠবে, আমেরিকানকে হারাবে, তার প্ল্যান করে সব প্ল্যানগুলো সবগুলো করছে। সেইটা এখনো JF-70 বিমানই হোক, ড্রোন এক সস্তার আমেরিকানদের সকল ডোম, ওই যে ডোম মানে হলো বিরাট ঘেরা আর কি, অনেকটা আমরা ভাত টেবিলের খাওয়া ঢাকার জন্য একটা উপর থেকে ঢাকনা লাগাই দিই না, ঢাকনাটা উঠাই নিলে খাওয়াটা দেখা যায়, ওই ঢাকনাটাকে যদি ডোম মনে করেন, তাহলে এটা হলো ইসরায়েলের উপরে ওটা ডোম। ডোম ইংরেজি শব্দ, DOME। তাহলে ইসরায়েলে এত যে ডোম বানান এগুলো সব ভেদ করে দিয়ে কোন টেকনোলজি দিছে, এটা সবগুলো চাইনিজরা বানিয়ে রাখছে। প্লাস চাইনিজের সবচেয়ে বেশি যেটা করে আমেরিকান থেকে তাক লাগাই দিচ্ছে, বেকুব বানাই দিচ্ছে, সেটাই হলো ওই যে রেয়ার আর্থ। রেয়ার কথার মানে হলো যা খুব কম পাওয়া যায়, কম দেখা যায়, এটা রেয়ার আর্থ, মাটির নিচের দুষ্প্রাপ্য, কম পাওয়া যায় এমন মিনারেলস,
সো রেয়ার আর্থ মেটেরিয়াল, এই রেয়ার আর্থ মেটেরিয়ালের টেকনোলজিটা প্রসেসিংটা পুরাটা একচেটিয়া এখন চাইনিজরা। প্রথম সমস্যা হলো যে রেয়ার আর্থ সব দেশে নেই, যতটুকু যার আছে কিন্তু সেটা প্রসেসিং জানে না। এই পুরোটা একচেটিয়া বানায় ফেলছে, কবজা করে রাখছে ইচ্ছে করে চাইনিজরা। ইভেন যার যার দেশে আছে সেটা এক্সপ্লোর করে বের করে আনতেও জানে না, আনার পরে না আবার প্রসেসিং করবেন। কিন্তু আসলে রেয়ার আর্থ জিনিসটা কি এত দরকার কেন? রেয়ার আর্থের দরকার হলো এখন এই যে একটু আগে বললাম 5G। 5G যখনই বলবেন আপনি, স্পিড যখন বানাবেন, এর মানে হলো ইলেকট্রনিক্স সার্কিটে যখন বানাবেন খুব ছোট্ট জায়গার ভিতরে, আমরা বাসার ভিতরে ওয়ারিং বলি না, আমরা দেওয়ালের মধ্যে ওয়ারিং বানাইছি, এটা পুরো বাসা জুড়ে করছি। তো একটা কম্পিউটারের মাদারবোর্ড দেখছেন, এটা একটা বোর্ডের মধ্যে কত ধরনের সার্কিট আছে। এই যখন এটা বোর্ডের মধ্যে এতগুলো সার্কিট বানাইছে, এটাকে বলে ইলেকট্রনিক্স। ট্রনিক্স, ইলেকট্রিক না, ইলেকট্রনিক্স। সো ইলেকট্রনিক্স মানে ছোট্ট জায়গার ভিতরে একটা অনেক সার্কিট। এইবার এই সার্কিট ছোট্ট জায়গার ভিতরে করতে গেলে এটা গরম হবে। এখন এই গরম সহ্য করতে পারার মতো মেটেরিয়াল যদি না হয় তো গলে যাবে। তাহলে এই যে 5G যত উচ্চমানের টেকনোলজি তৈরি করতেছেন আপনি ইলেকট্রনিক্স সার্কিট, তাকে অবশ্যই তাপ সহ হইতে হবে, তাপ সহ্য করতে পারে, গলে যাবে না এমন মেটেরিয়াল হইতে হবে। এইটাই হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল, যেটা বানানো যায়। এবার বুঝছেন? টেকনোলজি যত চলে যাচ্ছে ওই এআই টাইপের জায়গায়, ততই বেশি চিপ, এটাকে চিপ বলতেছি আমরা, CHIP। এই চিপ রেয়ার আর্থ মেটেরিয়াল দিয়ে বানানো। মোবাইল হবেই না, মোবাইল বানা দিয়ে বানানো, যেহেতু এত ছোট্ট জায়গার ভিতরে সার্কিট আছে। তাহলে ওর ভিতরে এই যে চিপ আছে কেমন বুঝছেন? এবং এই চিপের ভিতরে রেয়ার আর্থ মেটেরিয়াল ছাড়া চিপ বানানো যাবে না। বোঝা গেছে? এবার এবার এই টেকনোলজিটা একা চাইনিজরা করে কন্ট্রোল করতেছে। আর ট্রাম্প বারে বারে আইদার হুমকিতে আবার গেল, হুজুর একবার দিলে হয় না। এগুলো ছাড়া উপায় নেই তার, কারণ ওরা এইসব দিকে, এই যে লং ডিস্টেন্সে মানে ভবিষ্যতে কি হবে ওটা তাকায়, যেসব জায়গায় ইনভেস্ট করছে চাইনিজরা, এইসব দিকে হোল ওয়েস্টের এটা যোগ্যতাই নেই। আপনি এখন পুরান দিনের আপনার জেরাল ফোর নামে আপনি একটা বানাইছেন, শিপ বানাইছেন, আপনি এনে গর্ব করতেছেন। এবার যখন আগুন, বোমা ফেলার আগুন লাগাইতেছে, 30 ঘন্টা ধরে জ্বলতেছে, কেউ আগে আসে নাই। এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে তার টেকনোলজি ওই আমলের টেকনোলজি। এটা অবশ্যই চীনের থেকে 6 গুণ বেশি বাঙালির মধ্যে তুলনায়, সংখ্যার তুলনায়। কিন্তু যে লেটেস্ট যে কিছু আবিষ্কার করতে হবে, এটাকে আরো দক্ষ করে বানাতে হবে, সেটা তো আপনারা করেন না। এইটাই চাইনিজরা এই যে 2018 সালের মধ্যে আমেরিকাকে খাইছি, এই প্ল্যান করে এগুলো সব প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো বানা হচ্ছে। তারই প্রথম পরীক্ষাগার মানে ব্যবহারিক পরীক্ষা হচ্ছে আসলে ইরান। এবার বুঝছেন কোন পরিকল্পনার ভিতরে আছে এটা। আর এদিকে তো রাশিয়া বসেই আছে, এটা ভালো করে বেশি করে মার, আমি তো আছি। কেন? রাশিয়ান স্বার্থ দেখেন, সোজা সাপটা। অলরেডি আমেরিকানরা ইউক্রেনকে যা টাকা দিত ওইটা টাকা বন্ধ করে দিচ্ছে, বা অস্ত্র দিত ওটা বন্ধ করে দিয়ে এখন মিডল ইস্টে পাঠাচ্ছে। পুতিন বললো যে এই আসো আসো আসো, তাহলে ইউক্রেন থেকে সরে আনো, তাহলে তো আমার লাভ। এই সুযোগ আমি ওরে একটা থাবড়া দিয়ে ওরে বাড়ি পাঠিয়ে দিব, জেলেনস্কিকে আমি একদম থাবড়া দিয়ে দিব এই সুযোগে। এই জন্য দুই দিকে তাল দিতেছে। কারণ আমেরিকানদের সম্পদ কোথায়, আর সেই টেকনোলজির কোথায়, আর সেই সাপোর্টিং যে অর্থ দিবে বা টেকনোলজি দিবে তাই বা কোথায় আমেরিকানদের। সো রাশিয়ানরা তো এর পিছনে লেগেই আছে। সো এই দুজন মিলে, রাশিয়া আবার চীন মিলে, প্রায় দেখবেন আপনি ভিডিও পাচ্ছেন, চীন এবং রাশিয়া এত এত প্লেন পাঠায়, এত অস্ত্র পাঠাইছে ইয়ের কাছে। বুঝলেন? এখন এগুলো ইরান, তার মানে ইরান হচ্ছে সেই ব্যবহারিক গ্রাউন্ডটা। সরাসরি যুদ্ধ হবে না বলে দিচ্ছি, এটা প্রক্সি যুদ্ধ হবে। আর ইরান হলো সেই দেশ যে একদম থাম দিয়ে বসে আছে, আমরা কোনোভাবে হার স্বীকার করবো না, অনেক হয়েছে। খালি একটু দ্রুত বলে দিই ব্যাকগ্রাউন্ডটা, সরি 2001 না, শুরুটা হলো 1901, ইরানের সাথে আমেরিকানদের না, 1901 সালের যুদ্ধ। কার সাথে কার? 1901 সালে প্রথম ইরানিরা তাদের মাটির নিচে তেল তোলার জন্য ব্রিটিশ, নামটা পরে হয়েছে, ব্রিটিশ তেল তোলার কোম্পানি, তার সাথে চুক্তি করেছিল প্রথম। এইটাই 40 সালের কাছাকাছি এসে ইরান বলে আর লাগবে না, তুমি যাও গা। 40 দশকের আশেপাশে এই ব্রিটিশ আর মানবে না এটা। এই নিয়ে টেনশন, যুদ্ধ না টেনশন শুরু হয়। এই থেকেই মধ্যস্থতা করতে আগায় আসে তখনকার রুজভেল্ট প্রেসিডেন্ট, স্টালিন কমিউনিস্টদের জন্য ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা।
এক বগলে স্টালিন, রুজভেল্টের এক বগলে স্টালিন, আরেক বগলে চার্চিল। 43 সালে তারা গেছিল ইরানে এই ঝগড়াটাকে মধ্যস্থতা করে ঠিক করে দেওয়া যায় কিনা। এটা করতে করতেই যুদ্ধ শেষ হয়েছে, ইয়েও মারা গেছে, রুজভেল্টও মারা গেছে। 53 সালে নতুন প্রেসিডেন্ট আসে, এই ট্রাম্পের মতন আরেক পাগলা, আইসেনহওয়ার, সেও রিপাবলিকান। এসে বলে কিসের কি ইউএন বানানো, যুদ্ধ বানার মধ্যস্থতা কর, চল দখল করে নিতে। এইটাই সে ইয়ে পাঠায়, তারা দখল করেছিল। এবার বুঝছেন ইরানের সাথে তাহলে যুদ্ধটা অরিজিনালি ব্রিটিশদের। এইবার এই 4-5টা দেশ মিলে ইরানের সমস্ত তেল খনি শাহকে ক্ষমতায় বসায়, এই নিজের মধ্যে ভাগ করে নিয়েছিল সমস্ত তেলের খনি। ইরান ছেড়ে দিবে? কমিউনিস্টরা কি করছিল? কমিউনিস্টরা বলতেছে তেলের খনি আমরা দিয়ে দাও, স্টালিনের আমল। এবার তুদে পার্টি, সোভিয়েত মানে সোভিয়েত সাপোর্টেড দি ইরানি কমিউনিস্ট পার্টির নাম ছিল তুদে পার্টি। তারা কি পাবলিকের কাছে কোনো তৈ পাবে? উড়ে ফেলাই দিল। মানুষ এমনি এমনি ইসলামের দিকে যায় না, এমনি এমনি খোমেনি আসে নাই। আমাকে বুঝতে হবে এটা কেন খোমেনির দিকে গেল। এরই আউটকাম হলো 1979 সালে ইরান বিপ্লব, খোমেনি বিপ্লব। এই প্রথম সে রুখে দাঁড়াইলো। অনেক হয়েছে, 1901 সাল থেকে লুট করতেছে। আমার সার্বভৌমত্ব আমি ঠিক করবো, আমার তেল কোথায় যাবে না, কাকে বেচবো, এই কথাটাই এখন ইরান পাল্টা শর্ত দিচ্ছে। যুদ্ধ থামাতে গেলে আমি কি করব, আমার সার্বভৌমত্ব মানতে হবে, গ্যারান্টি দিতে হবে। আমার সার্বভৌমত্ব ভঙ্গ করা যায় না। সবাই আর পারমাণবিক অস্ত্র আমি বানালে ক্ষেত্রে আপত্তি, আমি মানি না। ওই সবগুলো এতদিন যে সমস্যাগুলো তৈরি করছে প্রত্যেকটা সে কন্ডিশন দিচ্ছে ইরানের জন্য, এবং এইবার সেইগুলা আদায় না করে ছাড়বে না, কারণ এখন সে ডোমিনেটিং জায়গায় পৌঁছে গেছে। ডিকটেট করতে পারে, আঙুল তুলে বলতে পারে, বাধ্য করতে পারে, এই জায়গায় সে পৌঁছেছে। তার পিছনে দুই পাশে রাশিয়া আর চীন আছে। তো এটাও যুদ্ধের আরেকটা সিগনিফিকেন্স বললাম আমি। লাস্ট এবার যেটা বলে শেষ করব সেটা হচ্ছে, নাম লিখে দেওয়া উচিত, সৌদি, যেটাকে আমরা বলি যে মধ্যপ্রাচ্যের জিসিসি, রাজা বাদশাদের দেশ যেগুলো যেগুলো আছে, সৌদি, কাতার, না এটা একটু ইয়ে করে লিখতে হবে, কে কত ঘনিষ্ঠ আমেরিকানদের, তার সাথে মিল রেখে সৌদি সর্বোচ্চ ঘনিষ্ঠ। তার পাশে আছে দুবাই, দুবাই মানে ইউএই, যেভাবে বলেন না কেন। এরপরে মনে করেন এরপরে বেশি ঘনিষ্ঠ দেশটা হলো, যদি অত তেল নাই, অত তেলের দেশ না, জর্ডান। কুয়েত, ও মাঝখানে বাদ গেছে, এরই মাঝখানে কোথাও হবে বাহরাইন। তুলনামূলকভাবে এবার আসবে হয়তো কাতার, তার পাশাপাশি আসবে ওমান। এরকম 6-7টা দেশ আছে। যত প্রথমে নাম তত আমেরিকান ঘনিষ্ঠ তারা, আর যত শেষের নাম তত কম ঘনিষ্ঠ। ক্লিয়ার? এবার এরাও কি করছে, এরা ভাবছে যে রে ভাই এই প্যালেস্টাইনে মারলে মরে যাক, সাফা ফিয়া যাক, আমার কি, কিন্তু আসলে বাপের নাম। ঠিক আছে, আমেরিকা আমাদের দোস্ত, আমার প্রোটেকশন লাগবে না, আমার তো লোক নাই, এবার সৈন্য নাই, তো কি করবো আমি, পুরো আমেরিকানদেরই একটা ঘাঁটি বানাই দেবো এখানে, এটা তো আমার প্রোটেকশন। এরা প্রত্যেকে তার দেশে একটা করে ঘাঁটি বানিয়ে দিচ্ছে, কয়েকটা করে, একটা না। এর মধ্যে সবচেয়ে বেয়াদ হলো এটা, কেন একে সামনে রেখে সৌদি আরব কাজটা করছে। কি কাজটা? একদম ইসরায়েলিদেরকে, বিরোধীদেরকে অন্তত 5টা পাড়া বানাইছে দুবাইয়ে, যেখানে একমাত্র ইহুদিরাই থাকে, ওই পাড়ায় ব্যবসা করে, চাকরি করে। এইবার বুঝছেন, এইটার মডেল বানাইছিল সৌদি আরব। ও প্রথমে চুক্তি করছে, ও চুক্তি করার কথা ছিল পরে। এই আলাপটা শুরু হইতেই কিন্তু এবারকার শুরু হয় যে গাজাবাসীদের রেজিস্ট্যান্স দিয়া, এই প্রথম তারা বেশ কিছু ইয়েদেরকে ধরে নিয়ে আসছে, ইহুদিদেরকে ধরে নিয়ে এসে যে মাটির নিচে থেয়ে দিছে, যেটা এখনো থেয়ে গেছে। এই প্রথম যুদ্ধটা শুরু হয় তখন। এই যুদ্ধটা শুরু হতে 1 মাস, এটা যুদ্ধ বলা কি বলবো, প্যালেস্টাইনিরা কি যুদ্ধ করবে। সো ইরান ইজ সাপোর্টেড হিজবুল্লাহ আর হামাসদের যে
পাল্টা রেজিস্ট্যান্সটা এইটা শুরু হয়ে যাওয়াতে সৌদিদের পক্ষে দ্রুত সে আলোচনা ত্যাগ করে দিতে হয় ইসরায়েলের সাথে। কিন্তু ফর্মুলাটা হলো এরা সবাই আমেরিকানদের কোলে গিয়ে ঢুকছে, ইসরায়েলকে বাপ মেনে নিয়ে তাদের সাথে খাতির করে আমরা ব্যবসা করতে যাবো, প্যালেস্টাইনে মরে গেলে যাক, মুসলমান মরলে মারে, আমার কি। এই হলো এই সিরিয়ালে, কারণ এদের কারোরই নিজেরকে বাঁচানোর কোনো ইয়ে নাই, সৈন্য সামন্ত নাই, পয়সা আছে, বাকি সব কিছু। এর মধ্যে সবচেয়ে ব্যবসা বাণিজ্যের রিচ সম্ভাবনাময় হলো কাতার। কিন্তু এ আবার ইন্টারনালি আরেক প্রবলেম আছে, সৌদি আরবের সাথে তার একটা হিউজ ঝগড়া হয়েছে, অলমোস্ট দখল করে নেবে। সে বাধ্য হয়ে একটা পর্যায়ে তুরস্ক থেকে 5,000 আর্মি নিয়ে এসে রাখছে। কাতার হিস্ট্রি, কাতারি হেভি ইন্ডাস্ট্রি বানাইছে একমাত্র কাতার, যাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির মধ্যে দুনিয়ার অর্ধেক অ্যালুমিনিয়াম ওখান থেকে সাপ্লাই আসে। অনেকে বলতেছে যে এই ইরান যুদ্ধের কারণে এই যে আমরা এমআরআই করাই না, ল্যাবে গিয়া আমাদেরকে একটা গলির ভিতরে ঢুকাই দেয়, তারপরে ম্যাগনেটিক্যালি আমার কোথায় কি হয়েছে, ভেইনগুলা কোথায় দিয়ে গেছে, এটা কি বালা আছে না মন্দ হয়ে আছে, এটা বোঝা যায় এই এমআরআই করলে। এমআরআই এর এমটা হলো ম্যাগনেটিক, ওই ম্যাগনেটটা গরম হয়ে যায়, ম্যাগনেট ঠান্ডা করতে গেলে আবার হিলিয়াম গ্যাস লাগে, হিলিয়াম গ্যাস প্রোডাকশন একমাত্র কাতার পায়। এইটাই হলো তেলের প্রক্রিয়া যত মাটির নিচের কালো তেলটাকে উঠাই নিয়ে এসে এর বিভিন্ন ভেপারাইজ করা হয়, হয়ে এক একটা টেম্পারেচার এক একটা গ্যাসকে আলাদা করে ফেলা হয়। এটারই একটাতে পেট্রোল বাড়াবে, একটাতে ডিজেল বাড়াবে, সবশেষে তলনিটা যে পিচ রাস্তা বানাইতে যেটা কাজে লাগে, এরই একটা পর্যায়ে বেরিয়ে আসবে হিলিয়াম গ্যাস। এই হিলিয়াম গ্যাসটা ঠান্ডা করে ওই ম্যাগনেটটাকে। সো হিলিয়াম গ্যাসের শর্টেজ পড়ে গেলে পরে এমআরআই বন্ধ হয়ে যাবে, বুঝছেন? সো এইসব কঠিন টেকনোলজিক্যাল দিকগুলা ডেভেলপ করছে কিন্তু কাতার, মানে নিজে করে নাই, করাইছি, তার এই ধরনের ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এদিক থেকে সে বেটার, কিন্তু ওকে সমস্যা করে দিচ্ছে সৌদি আরব। এই কারণে সে এই যে আবার একটা প্রোটেকশন দিতে গেছে, সেও এই জন্য ওদের বাকি সবার মতো সেও আমেরিকানদের গাড়ি বানাইছে। এই জন্য এখন সে সবার আগে রেজিস্ট করছে, দেখেন অন্তত বলতে পারছে যে দেখো আমেরিকানরা, তো দেখো ট্রাম্প, তোমাকে যে জায়গায় আমি দিচ্ছি ঘাঁটি বানানোর জন্য, ভাইবো না এটা তোমার ভূমি, এটা আমার ভূমি, আমি তোমাকে দিচ্ছি, তাহলে আমার কিছু করো না যেটা আমার জন্য বিপদ হয়। এটা তো অন্তত বলতে পারতেছে, বাকিটা তো কেউ বলতে পারে না। আর সবচেয়ে বেশি বোমা মারতেছে ইরানিরা দুবাইয়ের উপরে। কেন? তাদের এই যত ছোটখাটো ইয়ে আছে, ওদের তো 7টা ছোট রাজ্য মিলায় ইউএই, ইউনাইটেড আরব আমিরাত বলে, যেটা যার রাজধানী হলো দুবাই, অ্যাকচুয়ালি কুতুবটা হলো দুবাই, মানে আজমান বোধহয় জায়গাটা হলো, যেখানে সবচেয়ে বেশি বোমা মারছে ইসরায়েলিরা, কারণ ওইখানে আমেরিকান ঘাঁটি আছে, ওখান থেকে ফায়ারিং করা হচ্ছে, বুঝছে? আর এই সবচেয়ে বেশি এই যে ইহুদি কেয়ার করে না, সৌদিদের অ্যাডভান্স পার্টি, যদিও আবার সৌদিদের সাথে যুদ্ধ লাগছে, টেনশন মেলার সমস্যা হয়ে আছে যদি এই ইস্যুতে আবার একটা। আচ্ছা, সৌদিদের প্রবলেমটা হলো 30 সালের মধ্যে তারা তাদের ব্যবসা বদল করে ফেলাবে, তেল ভিত্তিক রাখবে না, কারণ তেলের দুনিয়া থাকছে না। কিন্তু এইটা করতে গিয়ে সে এমন মরিয়া, তাতে হোল গাজাবাসীর যদি সাফা হয়ে যায়, সে কেয়ার করে না। এই জন্য সবচেয়ে বড় প্যাট্রোনাইজার আমেরিকানদের হলো সে। কখন থেকে প্রথম প্যাট্রোনাইজিং শুরু হয়েছে? রুজভেল্টের আমলে, 45 সালে। 45 সালে তখন কেবল নতুন বাদশা আইছে, সৌদি বাদশা, প্রথম বাদশা। সে রুজভেল্ট আসছিল ইয়েতে, ইজিপ্টে, সে ইজিপ্টে গিয়ে দেখা করছিল, তখনই এই তেল কেনা বিষয়ক ডলারের তেল কিনতে হবে, তার প্রাইমারি আলাপটা ওখানে হয়েছিল। ওটাও একটা শুরুটা হয়। সৌদি আরব তেল বাজারে বেচা শুরু করে সম্ভবত 1953 এই সময় থেকে। পরবর্তীকালে সেই চুক্তিতে আর একবার রেনোভেট করা হয় 1974 সালে। কেন 74? এত জিনিস থাকতে বাংলাদেশের দুর্ভিক্ষ না কোনো সম্পর্ক নেই। 1974 এই জন্য যে 73 সালে আরব ইসরায়েলের লাস্ট যুদ্ধটা ছিল তৃতীয় যুদ্ধ। ওই যুদ্ধে $3 তেল $30 উঠছিল এই প্রথম। তখনও $3 1 ব্যারেল তেল পাওয়া যেত, কালো তেল পানির নিচে। এইটা $30 উঠে যায়, কারণ যুদ্ধে হেরে যেয়ে আরবরা সিদ্ধান্ত নিয়েছে আমরা আমেরিকা এবং তার বন্ধু বান্ধবদের তেল বেচবো না। সেই ক্রাইসিস থেকে মিটাইতে গিয়া তারা আবার সৌদিদের সাথে চুক্তি করে আলায়।
এই চুক্তিটা হয়েছিল 1974 সালে। এটাকে বলে পেট্রোডলার চুক্তি। অর্থাৎ তেল বেচবো সব ডলারে, ডলারের বাইরে অন্য কারেন্সিতে তেল বেচবো না। এইটাই আমেরিকান ডলারকে এখনো পর্যন্ত কুতুব বানায় রাখছে। এবার দ্রুত কথাগুলো বলে চলে যাই। 2015 সালে প্রথম যে ঘটনাটা ঘটে, আইএমএফ প্রথম আন্তর্জাতিক মুদ্রা হিসেবে চীনা ইউয়ান চীনা মুদ্রাকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়। এটা অনেক ক্রাইটেরিয়া আছে আইএমএফ এর, সব ক্রাইটেরিয়া ফুলফিল করে বলে ইউয়ানকে আন্তর্জাতিক মুদ্রা দেয়। তার মানে আপনি এখন কোনো জায়গায় যদি ইন্টারন্যাশনাল কোনো দায় থাকে আপনার, কেউ আপনার কাছে ডলারের টাকা পাবেন, ডলার দিতেও নট নেসেসারি, আপনি ইউয়ানও দিতে পারবেন। কারণ ওই যে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে যে 5টা বা 6টা, 5টাই সম্ভবত কারেন্সিকে স্বীকৃতি দিয়েছে আইনের, তার মধ্যে সর্বশেষ ইউয়ান। তো এইটা ঢুকে পড়ার পরে এখন এই ওরা পেট্রোডলার যদি ভেঙে দেন আপনি, তাহলে এই প্রথম ডলারটা অপ্রয়োজনীয় হয়ে যাবে। কেন ডলার প্রয়োজনীয়? অপ্রয়োজনীয় মানে কি, এখনো আন্তর্জাতিক যত বাণিজ্য হয়, লেনদেন হয়, এই সব লেনদেন হয় মূলত ডলারে। তার 70% হয় শুধু ডলারে, শুধু আমেরিকান ডলারে, বাকি 30% অন্যান্য কারেন্সি। এর মধ্যে আবার সবচেয়ে ক্রুশিয়াল হলো তেল কেনা বেচাটা। এই যে ডলার ছাড়া তেল বেচবো না, এইটার আবার আরো বড় কুতুব হচ্ছে সৌদি আরব। ও যেহেতু আমেরিকানদের সাথে 74 সাল থেকে, পুরানা 45 সাল থেকে শুরু করে 74 সাল পর্যন্ত এই যে চুক্তি করে রেখে আসছে ডলার দিয়ে, এইটাই ডলারকে ধরে রাখে। নাহলে আমেরিকানরা এত খারাপ খারাপ কাজ করতেছে, এরপরেও ঘুরে ফিরে আবার ডলারটা থেকে যায় কেন? ক্লিয়ার? চাইনিজদের সিধা লক্ষ্য হচ্ছে যখনই ইউয়ানের তেল বেচা শুরু করবে, ডলার শেষ। সো রুহুটা আটকা আছে, আমেরিকান রুহু, ডলারটা আটকা আছে। তেল বেচা কেনার যদি বন্ধ করে দেওয়া যায়, এটা হচ্ছে প্রথম ধাক্কা। এই ধাক্কার সামনে থেকে এবার ধাপ করে দেখবেন যে 70% ডলারে যেটা বিনিময় বাণিজ্য হচ্ছে, এটা হয়ে যাবে 15 থেকে 20%, বড় জোর ডলারের ব্যবসা হতে থাকবে। এইটার ধাক্কায় আমেরিকানরা শেষ হয়ে যাবে। এবার বুঝতে পারছি ইরান যুদ্ধটা কত কিছু ফর্মুলা আসবে। তাহলে সৌদি আরবের ধান মটকে দেওয়া হবে, এই জন্য ভেবে লেগে আছে। আবার এটাকে কেন্দ্র করে এই যে 30 সালের মধ্যে তাকে তেল ভিত্তিক ইকোনমি থেকে সরায় এটা অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেটার জন্য তার হিউজ ইনভেস্টমেন্ট লাগে, ওইটা সে তেল বেচে তুলবে, এইটা চিন্তা করে বসে আছে। এই জন্য সে বারে বারে যুদ্ধ থামিয়ে দেওয়া ছাড়া আমেরিকানদের, ট্রাম্পের আর কোনো অবস্থা নাই, বাস্তবতা নাই। দুনিয়ার সবাই বলতেছে যত তাড়াতাড়ি হয় যুদ্ধটা থামাও। 38 ট্রিলিয়ন আমেরিকানদের ঋণ বাজারে। ট্রাম্প ক্ষমতায় এসে বলছিল এটা টার্গেট এই 38 ট্রিলিয়নটাকে কমায় আনা। এখন অলরেডি এটা 39 হয়ে গেছে এবং এটা আরো বাড়বে। এর কারণে এই যেন ওয়াল স্ট্রিট ওকে ওয়ার্নিং দিতেছে, যুদ্ধ থামাও, যুদ্ধ যদি না থামাতে পারো আমেরিকান ইকোনমি শেষ। এ বাজারে এখন ধার পাবে না, কিন্তু আর ধার পাতে গেলে শর্ত দিবে বেশি, ধারের সুদের হার বেশি চাইবে, দিব না, নানান শর্ত, এসব কাণ্ড করবে। এই ওয়ার্নিং দিয়েছে তাকে হোল ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট মানে ডলারের মার্কেটটা, যেটা বিনিয়োগকারী, যেটা সেই মার্কেট ওকে হুমকি দিতেছে যে তুমি কিভাবে লাইন ক্রস করে গেছো। দেখেন তাহলে এই অবস্থা হলে যুদ্ধটা ইমিডিয়েট বন্ধ করে দেওয়া। কিন্তু ওদিকে এই এমবিএস, সৌদি বাদশার রাজপুত্র, আরে হুজুর আপনারা টাকা দিচ্ছি না, চিন্তা করেন কেন, এই ইরানকে শেষ করে গেলে কিন্তু আমার হবে না ভাই, পোষাবে না ভাই, এতে করতে হবে। এই কথা শুনে ট্রাম্প আবার দৌড়েছে, আবার বোধহয় 10,000 সৈন্য পাঠাচ্ছে। দেখেন তার ঘরে খাওয়ার নাই, সে সৈন্য পাঠাচ্ছে। এই যে বলছিলাম কেন এই 28 সালের ধরে আমেরিকান প্রেসিডেন্টের 28 বছর 7 প্রেসিডেন্ট কথা কেন বলতেছিলাম, প্রত্যেকটা প্রেসিডেন্ট জানে যে তারা হেরে যাবে চাইনিজের কাছে। তাদের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট 4 বছর পরে করে বলে, ওই রিপোর্টে এই কথা বলা আছে, কিন্তু কেউ মানতে চায়নি। সবাই ছলে বলে আরে আমাদের অমুক আছে, আরো কিছুদিন চালায়নি,
এই বলে চালায় আসতেছে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে ট্রাম্প। ওর এমন অবস্থা যে এই যে বলতেছে স্যার যুদ্ধ চালানোর অবস্থা নাই, 38 ট্রিলিয়ন বাজার থেকে 8 নতুন ধার পাওয়া মুশকিল হবে, শুনতেছেন। সে আবার এই টাকাটা এই সৈন্যটা পাঠাইছে এই সৌদি বাদশাকে খুশি করার জন্য, গালি দিচ্ছে ওকে আবার, কিন্তু আবার সৈন্য পাঠাইছে। ও জানে এটা হলো যেমন ওবামা 2014 সালে মানে ইয়ের পরে, বুশের পরে তো আফগানিস্তানের যুদ্ধের নেতৃত্ব সে নেতা হয় 2009 সালে সর্বপ্রথম, ওবামার কথা বলছি। সে তখন আমাদের রাজস্ব বিভাগকে জিজ্ঞেস করে যে কয়দিন যুদ্ধের খরচ চালাইতে পারো তোমরা, এটা তোমাদের দিক থেকে বলো। ওরা বলে যে 14 সালের ডিসেম্বরের পরে আমেরিকানদের ইকোনমি আর যুদ্ধের ব্যয় বহন করার যুদ্ধ থাকবে না। সেইটা হিসাব করে ওবামা সিদ্ধান্ত নেয় 14 সালের মধ্যে সে 10,000 আর্মি রেখে বাকি সব প্রত্যাহার করবে, ন্যাটো কমপ্লিটলি উইথড্র করবে, এবং তাই করা হয়েছে। পরবর্তীকালে এইটার জন্য 2015 সালে যখন আল কায়দা আইএস ফিরে যখন ইরাক আক্রমণ করতে গেছে, তখন ওবামা হাতে অস্ত্র নাই, সৈন্য নাই। সে তখন হাত পা ধরে এই ইরানের যে তোমরা আইএস খেদায় দাও, তাইলে এইবার তোমার উপরে যে এই যে 79 সাল থেকে 1979 তোমার বিপ্লবের সময়কাল থেকে যে তোমাকে বিদেশে তেল বেচতে দেই না, এগুলো উদ্যোগ করে নি। এই চুক্তির বিনিময়ে ইরান আইএস কে খেদাই দিছিল ইরাক থেকে, ইরাক মুক্ত হয়েছিল। তার মানে প্রত্যেকটা আমেরিকান প্রেসিডেন্ট মরতে মরতে পারছে, জানা সত্ত্বেও যে আমেরিকান ইকোনমি ধ্বংস যাবে। এই সর্বশেষ দেখেন, এই তার মানে ট্রাম্পের জানা সত্ত্বেও যে তার বাজারে ধারও পাইবে না, তার ইকোনমি ফেল করবে, এটা জানা সত্ত্বেও সে দেখেন এই কাজ বলছে। সৌদি বাদশা বলছে, তো সৌদি বাদশাও টিকবে না, ট্রাম্পও টিকবে না। তাহলে এই সিদ্ধান্ত দিয়ে কি করলো, সে আরো 2 ধাপ আগায় দিল আমেরিকান ফেলিওরের জন্য। তার মানে আমেরিকানদের অবস্থা এখন এমন হয়েছে, আমেরিকার রাষ্ট্রের অবস্থা হয়েছে এমন, যেটাই করে সেদিকেই বিপদ। মূল বিপদ চাইনিজদের লিডারশিপ নিয়ে নিচ্ছে এবং তাদের ইকোনমি ভেঙে যাচ্ছে। এই দুটার বাস্তবতা থেকে সেটা বাইরে যেতে পারছে না। গতকালকে সারা আমেরিকা টোটাল রাজ্য হলো 50টা। 50টা রাজ্যে 3200 শহরে মিছিল হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তুমি রাজা না, তুমি পাবলিকের কথা শুনে তোমাকে চলতে হবে, চ্যালেঞ্জ পেটিস। তো এটাও তার একটা প্রবলেম, এটা খুব কম হয়েছে। এটা ভিয়েতনাম যুদ্ধের কথা মনে করা দেয়। আমেরিকানরা কেন ভিয়েতনাম যুদ্ধ ফেলে পালাইছিল, যখন দেশের ভিতরে ছিল শুরু হয়েছিল, পাবলিক হয়ে গেছে তোমার এই যুদ্ধ তো আমরা সাপোর্ট করি না, এখন একই অবস্থা হয়েছে। তাহলে এখন দেখেন এত কিছু পরেও এই খালি যাচ্ছে। ট্রাম্পের মুখের দিকে তাকায় দেখেন, সারাক্ষণ চিন্তিত সে, পাগলাটে ভাব ধরে তাকাতে হবে না, রিয়েলিটি। ও যেদিকে যাবে সেদিকে হাঁটতেছে, যেদিকে যাবে সেদিকে চীনারা গ্লোবাল লিডারশিপ হচ্ছে। এই শেষে খালি বাংলাদেশ নিয়ে কথা বলার কথা না, তো একটা খালি বাক্য বলতো, নট সিঙ্গেল। আমি শুধু এই ইরানের যুদ্ধ প্রসঙ্গে কথাটা বলছি। এই তেলের দামের পরিণতি ক্রাইসিসটা যে জায়গায় যাবে, 3 থেকে 6 মাসের মধ্যে এই গভর্নমেন্টটা ফেল করবে, মিজারেবলি একটা দুর্ভিক্ষময় অবস্থা তৈরি হবে। বাঁচবে কিনা তা নির্ভর করতেছে ইউনূসের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বদল করতে হবে, চোখ বন্ধ করে এগুলো সব ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আসল কথাটা এখনো বলিনি। স্ট্রেট কাট, শুনতে যতই খারাপ লাগবে, দেখতে যতই খারাপ লাগবে, মনে যতই রিস্ক, কিছু রিস্ক নেই। সোজা সে তার বাণিজ্যের সম্পর্ক করবে চীনের সাথে, আমেরিকানদের সাথে যে চুক্তি হয়েছে তার এই সব চুক্তি বাতিল করে দেবে, ঠিক মালয়েশিয়ার মতন করে। মালয়েশিয়া 10 দিন আগে ওই চুক্তি বাতিল করছে। আমাদের তারেককে সাহসের সাথে কাজটা করতে হবে। দ্যাট ইজ দ্য অনলি চান্স আমরা বাঁচবো কিনা। যত বেশি চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারবে, ওটাই সম্ভাবনা আমাদের বেঁচে যাওয়ার। কারণ এটা না হলে
চীনারা বলে দিয়েছে আমরা থার্ড কোনো পক্ষের মাধ্যমে, থার্ড কোনো পক্ষের উপস্থিতি থাকলে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক করতে পারবো না। মানে হলো চীনারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট, টাকা, বাজেট করার কোনো অর্থ দিবে না। আপনার যতই ইভেন তিস্তা চুক্তির কথা বলেন না কেন, চুক্তিও করবে, কিন্তু চুক্তির জন্য টাকা ছাড় করবে না। গ্যারান্টি দিলাম, লিখে নিতে পারেন। চীনারা কোনো টাকা দিবে না। আর এই চীনা নাই, হাসিনার আমলে চীন আর এই চীন এক না। এই চীন এখন বলতেছে যে আপনি ব্রিক্সের মেম্বার না হন, আপনার লগে ব্যবসা নাই, টাকা দেবো না। এটা হচ্ছে সেই চীন। এই সমস্যা হাসিনার আমলে ছিল না। তাহলে আমেরিকানরা যেমন বলতেছে যে আমার শুধু আমার কাছ থেকে কিনবা, চীনের কাছ থেকে কিনলে আমার লোকের সম্পর্ক নাই, ঠিক একই রকমের কথা চীনারাও বলতেছে। ফলে এই জায়গায় কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। স্ট্রেট কাজ, সাহসিকতাই কাজ করতে হবে বাংলাদেশ মানুষকে সাথে নিয়ে। এইটা করতে যদি ফেল করেন, আপনি তো আপনার কি বলবো, বাবা মায়ের নাম মনে রাখতে পারবেন না, বাংলাদেশের মানুষকে মনে রাখবে না, ঘৃণা ভরে স্মরণ করবে। এরকম একটা দিন সামনে আসতেছে। সো দ্যার ইজ দ্য ইমপ্লিকেশন অফ ইরানস যুদ্ধ। এটা শেষ হয়ে গেল, পরে যুদ্ধটা থেমে গেল, আমাদের জন্য এই বাস্তবতা ওয়েট করতেছে। আনা বলছি, থ্যাংক ইউ।